আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি তোমাদের প্রস্তুতি যাচাইমূলক ক্লাসে আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামের। এসএসসি পাওয়ার প্লে আমাদের খুবই আবেগের একটি জায়গা এবং সেইখানকার ক্লাসগুলো আসলে অন্য লেভেলের হয় এবং কোনো ধরনের যাচাইমূলক ক্লাস দিয়ে আসলে ওই জিনিসকে যাচাই করা যায় না। যেরকমভাবে আমরা অনেক ভালো একটা জিনিসকে যদি যাচাই করতে চাই তখন একটু খারাপ শোনায় যে এত সুন্দর জিনিসটাকে আবার যাচাই করার কি আছে, এরকম হয়ে যায় যদি পাওয়ার প্লে ক্লাসকে আমরা কোনো কিছু দিয়ে যাচাই করতে চাই। তারপরও তোমাদেরকে সামান্য মডিউলটা দেখানোর জন্য আমাদের এই ক্লাসগুলোর আয়োজন। প্রত্যেক ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকে এই ক্লাসটিতে। সো প্রত্যেকেই তোমাদের যে সকল বন্ধুরা তোমার স্কুলের ফ্রেন্ড বা তোমার সাথে একসাথে পড়াশোনা করে আসছে তাদেরকে একটু ফেসবুকে আমাদের এই ভিডিওতে মেনশন করে দাও এবং আমরা ধীরে ধীরে আমাদের আজকের এই ক্লাসটি শুরু করে দিব। আমরা 2 মিনিট একটু সময় নিয়ে দেন হচ্ছে ক্লাস করছি। তোমাদের সাথে অনেকের সাথে আমার অনেক আগের পরিচয় আছে যারা আমাদের সাইকেলে ছিলে এবং অনেকেই আছে যারা কিনা আমার সাথে পরিচয় নাই, তাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। আমি তোমাদের শুভ ভাইয়া। আমি তোমাদের জেনারেল ম্যাথ এই পার্টটার ম্যাক্সিমাম অংশ আমি হচ্ছে দায়িত্ব সহকারে তোমাদেরকে নিয়ে দিব বা দায়িত্ব সহকারে তোমাদের সম্পূর্ণ করিয়ে দিব এবং সম্পূর্ণ জেনারেল ম্যাথের সব কয়টা ক্লাস আমি নিব না, বাট সব কয়টা ক্লাসের দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ। জবাবদিহ আমি করব এবং তোমাদেরকে ওয়েলকাম জানাবো যারা পাওয়ার প্লেতে অলরেডি ভর্তি হয়ে গিয়েছো এবং যারা এখনো ভর্তি হও নাই, চলো একটু জেনে নেই যে কিরকম হতে পারে আমাদের ক্লাস। আর যারা ভর্তি হয়ে গিয়েছো কিছুটা আইডিয়া করতে পারো এই ক্লাস থেকে যে পাওয়ার প্লে প্রোগ্রামের ক্লাস কিরকম হতে পারে। ওকে, তো ভাইয়া কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের সাথে যারা যুক্ত হচ্ছ তোমাদেরকে অনেক ধন্যবাদ। কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও যে তোমাদের মধ্যে কারা আমার ক্লাস আগে করো নাই এবং কারা আগে ক্লাস করেছো। কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও, তোমাদের সাথে একটু পরিচয় হই, দেখি যে নতুন স্টুডেন্ট কারা কারা আছে, তারপরে আমরা আমাদের আজকে পড়াশোনাটা শুরু করে দিব। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেয়ার অ্যান্ড মেনশন ডান সৈকত, ভেরি গুড। ওকে, আসসালামু আলাইকুম। যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। তো অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। শামিমা একাডেমিকে করেছি, ইশরাত নতুন, ফাইজাও হচ্ছে নতুন। ওকে, নিউ ভাইয়া। ওকে, শোভায়া ক্লাস মানে 2-3টা সেগমেন্ট। আচ্ছা, আর্কাইভ ক্লাসে করেছি সাজিদ, ভেরি গুড। ওকে, সো অনেকে আছো যারা আমার আগে ক্লাস করো নাই লাইভে, বাট আর্কাইভে করেছো। বাট লাইভে ক্লাস করার মজাটাই আলাদা, আর পাওয়ার প্লে লাইভ ক্লাস করার মজাটা একেবারে অন্য লেভেলের। যাই হোক, আগে অনেকে যুক্ত হয়নি, আমি মোটামুটি জেনেছি যে 50% হয়তো আমার আগে ক্লাস করেছো আর 50+ আজকে প্রথম আমার সাথে লাইভ করছো। সো তোমাদেরকে আবার একটু বলে দেই, আমাদের এই ক্লাসগুলোর নাম হচ্ছে যাচাইমূলক ক্লাস, যে পাওয়ার প্লে ক্লাসগুলো আসলে কেমন হচ্ছে। সো তোমাদেরকে আবারও বলি যে আমাদের পাওয়ার প্লে ক্লাসগুলো এত বেশি উদ্যমী হয়, এত বেশি জোস হয়, এত বেশি দারুণ হয় যে কোনো কিছুর সাথেই আসলে যাচাই বা তুলনা করা আসলে ঠিক নয়। সো তারপরেও আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে পাওয়ার প্লে ক্লাসে কি কি থাকে। চলো আর কথা না বাড়াই, ক্লাস করব। ক্লাসে তোমাদেরকে কোনো মানসিক বা মেন্টাল কোনো প্রেশার পড়বে না, জাস্ট তোমার কোনো দায়বদ্ধতা নাই, জাস্ট একটা দায়বদ্ধতা, নেক্সট 2 ঘন্টা আমার সাথে ক্লাসটা করো। এইটা বাদে আমি যা পড়াচ্ছি একটা কিছু শিখতে হবে না, আবারও পড়াবো পাওয়ার প্লেতে, ঠিক আছে? আবারও পড়াবো। তোমাদের যখন একটা প্রেশার থাকে ভাইয়ার এই ক্লাস থেকে এই অধ্যায়টা শিখতেই হবে, এরকম কোনো প্রেশার নাই তোমাদের উপর। এই ক্লাস 2 ঘন্টা আমার সাথে করো, শিখলে ভালো, না শিখলেও কোনো সমস্যা নাই। জাস্ট ক্লাস করো, যে আমি কি বলি সেইটা তুমি বুঝো কি না, জাস্ট এইটা একটু বোঝার চেষ্টা করো যে ভাইয়া কি বলতেছে, এটা একটু বোঝার চেষ্টা করো। তাহলেই আমি খুশি এবং এই ক্লাসটাও সার্থক যে তুমি আমার ক্লাস বোঝার চেষ্টা করছো। এবং আমাদের মেইন ক্লাসে আমরা বিভিন্ন ধরনের কুইজ রাখি আমাদের ম্যাথ ক্লাসে, আমার ক্লাসে। সেই কুইজগুলার আমাদের ব্রেকডাউন হয়, কুইজগুলো আমরা অনেক বেশি মজা করি। আজকে হয়তো বা কোনো কুইজ নাই, বাট যখন আমরা আরো বড় ক্লাসগুলো নিব, আমাদের মেইন ক্লাসগুলো, সেগুলো 2 ঘন্টা হবে না, আরো বেশিও হয়ে যাবে। সো তখন দেখতে পারবা যে আসলে কখন কিভাবে এই 3-4 ঘন্টার ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে। সো আই হোপ তোমরা সবাই রেডি আছো আজকে ক্লাসে করার জন্য। কমেন্ট বক্সে লিখে ফেলো রেডি। তোমরা রেডি লিখলে আমরা বুঝবো যে তোমরা আজকে ক্লাসটি করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। ওকে,
ওকে, কুইজে প্রাইজ দেয়, কুইজ ভাইয়া প্রাইজ দেয়, হ্যাঁ কুইজে আমি কিন্তু গিফট পাঠাইয়া বড়। চলো শুরু করে দেই। প্রথমে একটু জানা দরকার আজকের ক্লাসটা কিভাবে হবে, এবং আজকের ক্লাস না, পাওয়ার প্লের প্রত্যেকটা ক্লাসই, পাওয়ার প্লের আমার প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদেরকে একটা অধ্যায় যেভাবে শেষ করব, প্রথমে বেসিক আলোচনা করব, একটা অধ্যায়ের জন্য যে বেসিক নলেজগুলো আমার জানা দরকার, যে বেসিক সূত্রগুলো আমার আগে জানা দরকার, এই প্রত্যেকটা জিনিস আমি আগে তোমাদেরকে শিখিয়ে দিব। ঠিক আছে, এগুলো শিখিয়ে দিব যখন হয়ে যাবে, এরপর আমরা হচ্ছে এই অধ্যায় থেকে যে প্রবলেমগুলো করলে আমি সকল এমসিকিউ পারবো, সকল সিকিউ পারবো, ওই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সুন্দর সুন্দর ওই অঙ্কগুলো আমরা সলভ করে ফেলবো। ওকে, সো তোমরা প্রবলেম সলভিং পার্টটা যারা ভালো করে করতে পারবা, এইটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট সেগমেন্ট। আমার ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট সেগমেন্ট হচ্ছে এটা। যারা এই পার্টটা ভালো করে শিখতে পারবা, তাহলে দেখবা যে ম্যাথ কত ইজি, জেনারেল ম্যাথ কত ইজি, এইগুলা দুধ ভাত হয়ে যাবে। তখন এগুলো তোমরা নিজেরাই পারবা, তোমরা নিজেরাই পারবা। তারপরও আমি তোমাদেরকে এমসিকিউ সলভ করিয়ে দিব, আমি তোমাদেরকে সিকিউ সলভ করিয়ে দিব। সলভ করানো লাগবে না, তোমরা নিজেরাই বলবা যে ভাইয়া এইগুলো পারি। সো এই চারটি সেগমেন্টের মাধ্যমে আমরা যে কোনো একটা অধ্যায় সুন্দরভাবে সলভ করতে পারবো। সো তোমরা এখন যারা চলে এসেছো তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি, এবং তোমাদেরকে বলতেছি যে অবশ্যই ওকে ফাইন, সবাই জেনারেল ম্যাথ না হায়ার ম্যাথ, ভাইয়া জেনারেল ম্যাথ। সো সবাই রেডি আছো? ওকে, সবাই লাস্ট টাইম এই ক্লাসে তোমার টাইমলাইনে রেখে দাও। চলো আমরা শুরু করে দিই। সো প্রথমে বেসিক ডিসকাশন। আমাদের বেসিক ডিসকাশনের ভিতরে আমাদের প্রথমে জানতে হবে যে সমান্তর ধারা এবং হচ্ছে যে গুণোত্তর ধারা, এই দুইটা ধারার কি কি সূত্র রয়েছে। তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই যে আমাদের যে ধারা রয়েছে, ধারা, এই ধারাকে আমরা আরেকটা বাংলা ভাষায় আরেকটা শব্দ আছে যেটাকে আমরা বলি হচ্ছে অনুক্রম। ধারা বা অনুক্রম, এই ধারা বা অনুক্রমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাবে ভাগ করতে পারি। সো দুই ভাগগুলো কি আমরা সেগুলো একটু জেনে নেই। সো প্রথমটা হচ্ছে সমান্তর ধারা, সমান্তর ধারা, সমান্তর, আর তারপর একটা হচ্ছে গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে কি গুণোত্তর ধারা। সো ধারাকে আমরা এই দুইটা ভাগে বেসিক্যালি প্রথমত ভাগ করতে পারি। ওকে, এবার এই সমান্তর ধারা আর গুণোত্তর ধারাটার পার্থক্যটা একটু জেনে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। সো এখনো কিন্তু আমাদের আজকে ক্লাস শুরু হয় নাই, এখনো কিন্তু ক্লাস শুরু হয় নাই, যা জানতেছি যে আমরা আজকে ক্লাসে কি কি পড়বো। সো সমান্তর ধারাটা হচ্ছে আমাদের যেই ধারায় এই যে সমান সমান অন্তর থাকে, সমান সমান অন্তর থাকে। আর এটা গুণোত্তর ধারা মানে হচ্ছে গুণ করে করে আমরা যে ধারাটায় যাই। যেরকম মনে করো যে একটা ধারায় শুরুতে মনে করো আছে হচ্ছে 2, তারপর আছে মনে করো 5, তারপর আছে মনে করো 8, তারপর আছে মনে করো 11। এই যে আমরা কি দেখতেছি এখানে, এইখান থেকে যখন আমি এইখানে যাব তখন আমার কি 3 বাড়তেছে, তাহলে এই দুইটা সংখ্যার অন্তর মানে বিয়োগফল সেম। আবার যখন এইখান থেকে এইখানে যাব তখন আবারও 3 বাড়তেছে, আবার এইখান থেকে যখন আমরা এইখানে যাব তখন আবারও 3 বাড়তেছে। এই যে অন্তর কি সেম হইতেছে, এটাকে বলা হচ্ছে সমান্তর ধারা বা সমান অন্তর বিশিষ্ট যেই ধারা সেটাকে বলা হচ্ছে সমান্তর ধারা। আই হোপ তোমরা সবাই জানো যে, অথবা মনে করো যে একটা হচ্ছে এ, এরপরে এইটার সাথে ডি যোগ করে দিলাম, তাহলে এটা কি হলো এ প্লাস ডি, এইটা একটা সংখ্যা। আবার এইটার সাথে আবার একটা ডি যোগ করলাম, তাহলে এ প্লাস 2d, এইটা একটা সংখ্যা। ঠিক আছে, এরকম করে আমি যদি ডি যোগ করে 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 যাই তাহলে এই যে ধারাটা তৈরি হচ্ছে এটা হচ্ছে একটা সমান্তর ধারা। এবার গুণোত্তর ধারা কি, গুণ করে করে যায়। সাপোজ মনে করো একটা সংখ্যা হচ্ছে 2, একটা সংখ্যা হচ্ছে 4, একটা সংখ্যা 8, একটা সংখ্যা 16। তাহলে এবার আমরা যদি একটু দেখি এইখান থেকে এখানে যাই তাহলে আমাদের 2 গুণ হয়েছে, আবার এইখান থেকে এখানে যদি যাই তাহলে আমাদের 2 গুণ হয়েছে, এইখান থেকে এইখানে যদি যাই তাহলে আমাদের 2 গুণ হয়েছে। তার মানে হচ্ছে যখন আমরা এরকম গুণ করতে করতে যাব
তখন সেটাকে আমরা বলছি গুণোত্তর ধারা। আই হোপ তোমরা এটা সবাই জানো, এটা একেবারে বাচ্চা পোলাপানের ধারা, ঠিক আছে? ওকে, এইটা একেবারে বাচ্চা পোলাপানের কথা। সো তোমরা বুঝতে পারতেছো, গুণ করে একটা নির্দিষ্ট জিনিস গুণ করে করে আগায়। ওকে, যেরকম আমরা দেখলাম যে এইখানে হচ্ছে আমাদের এই যে 3 3 3 এগুলো কি যোগ করে করে আগাইছে, আর এখানে 2 2 2 গুণ করে করে আগাইছে। তার মানে হচ্ছে আমরা যদি এভাবে প্রকাশ করতে পারি যে একটা হচ্ছে এ, একটা হচ্ছে এ একটা ধারা, তারপরে মনে করো যে এ আর আর এইটার সাথে একটা জিনিস গুণ করা হয়েছে, তারপরে মনে করো এ আর স্কয়ার, আরো একটা আর গুণ করা হয়েছে। সো যখন আর গুণ করে 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 যাবে তখন এটাকে বলবো আমরা একটা গুণোত্তর ধারা। সো আই হোপ আমরা সবাই ক্লিয়ার যে সমান্তর ধারা মানে কি আর গুণোত্তর ধারা মানে কি। সমান্তর ধারা মানে সমান সমান অন্তর, গুণোত্তর ধারা মানে হচ্ছে সমান সমান করে গুণফল। দ্যাটস ইট। এবার চলো আমরা সমান্তর ধারার যে অঙ্ক আমাদের লাগবে, কমেন্ট বক্স থেকে, কমেন্ট বক্সে নাশকতা করার কোনো দরকার নাই। কমেন্ট বক্সে আমি যেরকম ভালো আবার আমি সেরকম পচাইতে পারি, এটা আমার বিশেষ গুণ, ঠিক আছে? সো কমেন্ট বক্সে যদি মানে হচ্ছে পড়াশোনার বাইরে বেশি কথাবার্তা বলো তাহলে কিন্তু আমি পচাই দিব। তোমাদেরকে একটা গল্প বলি। অফলাইনে যখন আমরা ক্লাস নিতাম তখন একটা শাস্তি, এই শাস্তি কিভাবে দিতাম, মানে আমি কিভাবে শাস্তি দিতাম, ঠিক আছে? অফলাইনে ক্লাস নিচ্ছি যে কোনো একটা দেশে, তো আমি যখন পড়াইতাম আরও 2015 থেকে 2020 বাংলাদেশের বিভিন্ন জেলায় যে পড়াইতাম, হ্যাঁ, তো তখন বিভিন্ন জেলার স্টুডেন্ট, ওদের সাথে তো প্রথম দিনেই পরিচয়, একদিনেই হচ্ছে দেখা হইতো, তারপর শেষ। সো যেটা করতাম সেটা হইতেছে যে ক্লাস নিচ্ছি, কেউ কোনো কথা বলে না। যে কেউ যদি কোনো একটা ভুলে কথা বলে ফেলে, মনে করো একটা মেয়ে কথা বলে ফেলছে, তখন ওর শাস্তি হচ্ছে, তারপর সবাইকে বলতাম যে সবাই ওর চেহারার দিকে 1 মিনিট তাকায় থাকো, সবাই ও দাঁড়া থাকবে, সবাই ওর চেহারা 1 মিনিট তাকা থাকবে। এবার মনে করো যে শাস্তিটা কিরকম মজার না? 1 মিনিট তোমার ক্লাসরুমের তোমার দিকে 80 জন মানুষ তাকায় আছে 1 মিনিট। সো এরকম টাইপ কমেন্ট করলে এরকম টাইপ কথা বলবো যে এরকম টাইপ লজ্জা পাবা, ঠিক আছে? চলো আমরা পড়াশোনা করি সমান্তর ধারা। তাহলে দেখো এইটা হচ্ছে একটা সমান্তর ধারা, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সবার উপরে, সবার উপরে আমরা একটা সমান্তর ধারা দেখতে পাচ্ছি, এ প্লাস এডি প্লাস এ প্লাস 2ডি এরকম করে চলতেছে। তাহলে এই সমান্তর ধারাটায় কি হয়েছে দেখো, এইটা থেকে এটা ডি বেশি, এটা থেকে আরো একটা ডি বেশি, মানে ডি যোগ করে করে যাচ্ছে। তো সমান্তর ধারায় সূত্র হচ্ছে দুইটি, কয়টি? দুইটি। একটা হচ্ছে এন তম পদের সূত্র, একটা এন সংখ্যক পদের সমষ্টি। এন তম পদ, দেখো এইখানে এই যে সমান্তর ধারাটা আমরা এখানে দেখতেছিলাম, সো এই সমান্তর ধারাটা আমি যদি তোমাকে বলি যে এটার 1 2 3 4 5 নাম্বার পদটা কত, তাহলে তুমি সুন্দর করে বলে দিবা যে ভাইয়া এইটা 3 করে বাঁচতেছে, তার মানে 5 নাম্বার পদটা হচ্ছে 14। কিন্তু আমি তোমাকে যদি বলি যে এইটার 25 নাম্বার পদটা কত, তখন কি তুমি যোগ করতে 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 যাবা? তাহলে এটা হচ্ছে বোকামি, ঠিক আছে? এটা হচ্ছে বোকামি। সো আমরা বোকামি করব না, আমরা সূত্র দিয়ে করব। 25তম পদ যদি বের করতে বলে তাহলে এই n ইকুয়াল টু হচ্ছে 25। সো এইখানে 25 লিখে, যেখানে যেখানে 25 n আছে সেখানে 25 লিখে আমরা এই সূত্রের মাধ্যমে সেই 25তম পদের মান বের করে ফেলতে পারবো। সো আই হোপ তোমরা বুঝতে পারছো 25তম পদের সূত্র কিভাবে করা যায়। সো তাহলে আমরা এই সূত্রটা মনে রাখবো, n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যারা খাতা কলম নিয়ে বসছো অবশ্যই এই সূত্র কয়টা লিখে ফেলো, অঙ্ক করার সময় তোমার সুবিধা হবে। n সংখ্যক পদের সমষ্টি, এবার আসো n সংখ্যক পদের সমষ্টি। এখন দেখো এইখানে যখন তোমাকে যদি বলি যে প্রথম 3টা পদের সমষ্টি কত, তুমি যোগ করবা 2 আর 5 7, 7 আর 8 15, তার মানে প্রথম 3টি পদের সমষ্টি 15। কিন্তু তোমাকে যদি বলে প্রথম 25টি পদের সমষ্টি লেখো, তখন কিন্তু তোমার মাথায় হাত, এতগুলো যোগ করার সময় নেই, কি করতে হবে? সূত্র মারতে হবে। সো এইটা হচ্ছে সেই সূত্র, যেখানে n এর জায়গায় 25 বসায় দিলে তুমি 25টা পদের যোগফল কত এটা এক অর্থে পেয়ে যাবা। সো কত সুন্দর না বলো? তাহলে এই দুইটা সুন্দর সূত্র আমাদের মনে রাখতে হবে, যে মনে রাখতে পারি তাহলে আমরা সমান্তর ধারার সকল অঙ্ক পারবো। কমেন্ট বক্সে জানাও যে এই দুইটা সূত্র তোমরা ক্লিয়ার কিনা।
এই দুইটা সূত্র ক্লিয়ার কিনা ভাইয়ারা? সো আমরা জাস্ট অল্প 4-5টা সূত্র দেখবো। এইখানে দুইটা দেখলাম, এরপরে আবার গুণোত্তর ধারা দুইটা আছে, তারপর এক্সেপশনাল 2-3টা সূত্র আছে। এই কয়েকটা সূত্র দিয়ে পুরো সসীম ধারার অঙ্ক সব শেষ করা যাবে। ওকে ওকে ভাই, ভালো আছেন? ইয়েস, ওকে ক্লিয়ার। এবার চলো আমরা চলে যাই আমাদের গুণোত্তর ধারায়। সো দেখো, গুণোত্তর ধারায় আমাদের এ ডি, আর নেনে ডি নিছে, সমস্যা নেই। আবার আবার একটা ডি গুণ হয়েছে, আবার একটা ডি গুণ হয়েছে, অর্থাৎ ডি গুণ 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 করে যাচ্ছে। সো যখন গুণ করে যাবে তখন গুণোত্তর ধারা। সো সমান্তর ধারায় যেরকম এনতম পদের সূত্র ছিল, গুণোত্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ আর এন টু দি মাইনাস 1। এখানে একটু ভুল হয়েছে, এখানে আর আছে আর এখানে ডি আছে, সো এটা আর হবে, ঠিক আছে? সো আমি তোমাদের সুবিধার্থে একটু এগুলাকে একটু আর বানায় দিচ্ছি। এটা আর, এটাও আর, এটাও আর। ওকে, এ আর, আর স্কোয়ার, আর কিউব, ফাইন। সো আই হোপ এবার আমরা বুঝলাম। তাহলে আমাদের এ আর স্কোয়ার, এ আর কিউব গুণোত্তর ধারাটির এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট এন সংখ্যক পদের সমষ্টি বের করতে বললে এখানে আমাদের দুইটা সূত্র আছে, দুইটা সূত্র। এইটা একটা সূত্র আর এইটা হচ্ছে আরেকটা সূত্র, এবং টোটাল জিনিসটা ডিপেন্ড করতেছে হচ্ছে আমাদের আর এর মানের উপরে, আর এর মানের উপর, মানে গুণোত্তর ধারার যে সাধারণ যে অন্তর আছে এই সাধারণ অন্তরের উপরে। এবার আসো, একটা হচ্ছে আর, একটা হচ্ছে ডি। আমরা এখানে একটু শিখে যাই। এই যে ডিটা, এটাকে কি বলে? সাধারণ অন্তর বলে। এই সাধারণ অন্তর বের করার একটা সূত্র আছে, সাধারণ অন্তর। সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে কি? তাদের ভিতর বিয়োগফলটা কত সেটা। এই সাধারণ অন্তর বের করার সূত্র হচ্ছে, সাধারণ অন্তর ডি বের করার সূত্র হচ্ছে দ্বিতীয় পদ না, এরকম না, পরপদ মাইনাস পূর্বপদ, পরপদ মাইনাস পূর্বপদ। অর্থাৎ যে কোনো পরপদ থেকে আগের পদটা বাদ দিলেই আমরা সাধারণ অন্তরটা পাবো। যেরকম মনে করো যে আমরা যদি এ প্লাস ডি থেকে, এই যে মনে করো এ প্লাস ডি থেকে যদি আগের পদটা বাদ দিয়ে দিই, তাহলে দেখো এটা কাটা যায়, থাকে কত? ডি। অর্থাৎ আমরা পরের পদ বা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ, অথবা চতুর্থ পদ থেকে তৃতীয় পদ, এগুলো বাদ দিলে আমরা সাধারণ অন্তরটা পাবো। সেম একই রকম ভাবে আমরা যখন সাধারণ অন্তর, আর এটা হচ্ছে কি আমাদের ওইটা ছিল আমাদের সমান্তর ধারা হচ্ছে সাধারণ অন্তর, আর এইটা হচ্ছে সাধারণ অনুপাত, ঠিক আছে? সো এইটা হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। সো অল্প একটু জিনিস ভাই, একটু মুখস্থ করা দরকার নাই, জাস্ট কি বলতাছি এগুলো একটু শোনো তাহলে হবে। সাধারণ অনুপাত বের করার সূত্র হচ্ছে পরপদ আগের বার বিয়োগ করছিলাম আর এবার ভাগ করব। পরপদ ভাগ পূর্বপদ, পরপদ ভাগ পূর্বপদ, ঠিক আছে? সাধারণ অনুপাত বের করার সূত্র হচ্ছে পরপদ ভাগ পূর্বপদ। ওকে, তাহলে একটু দেখো, চলো আমরা একটু দেখে আসি। এই যে এখানে আমরা যদি দেখো, এখানে যে আমরা ডি এর মান বের করতে চাই, ডি এর মান কিভাবে বের করব? 5 থেকে 2 বিয়োগ দিতে পারি, 5 মাইনাস 2 3। আবার এখান থেকে দেখো আমরা সাধারণ অনুপাত বের করতে চাই, আর কিভাবে বের করব? পরপদ থেকে আগের পদ ভাগ দিব, পরপদ উপরে আগের পদ নিচে, 4 ভাগ 2 কত? 2। খুব সহজ না? সহজ। এবার আসো যেই জায়গাটা আমরা ছিলাম, এই যে এই জায়গাটায়, এখন তাহলে একটা যদি আমাকে একটা ধারা দেয়, তাহলে আমরা সবাই এটার সাধারণ অনুপাত বের করতে পারি, রাইট? আমরা সবাই স্যার সিকিউ করাবে নিয়ে আসা, আমি তোমাদেরকে দেখায় দিব, নো প্রবলেম। তাহলে সাধারণ অনুপাত আমরা বের করতে পারি। সাধারণ অনুপাতের মান যদি আমরা দেখি যে একের থেকে বড় হয়, সরি একের থেকে ছোট হয়, তাহলে সূত্রটা হবে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n 1 মাইনাস আর।
আর যদি আর বড় হয় তাহলে হবে আর আগে, যদি এক বড় হয় তাহলে হবে এক আগে। আবার দেখো সুন্দর কিন্তু সহজ, যদি এক বড় হয় তাহলে দেখো এক আগে, আর যদি আর বড় হয় তাহলে আর আগে। ঠিক আছে, মাঝখানে দিতে মাইনাস, এটা খেয়াল রাখতে হবে। আর উপরের আর এর পাওয়ার একটা এন থাকে, আর নিচের আরটা সিঙ্গেলে থাকে। এইখানেও উপরে আর এর পাওয়ার এন, নিচের আরটা সিঙ্গেলে। আর একটা জিনিস মাথায় রাখবা, আবারও বলি, আর এক যদি বড় হয় এক আগে, আর যদি বড় হয় আর আগে। যেরকম মনে করো সাপোজ আমাদের এরকম একটা ধারা দিছে, মনে করো প্রথমে আছে হচ্ছে 8, তারপরে আছে মনে করো 4, তারপরে আছে মনে করো 2, এরকম করে একটা ধারা দিছে। এখন দেখো এইটা যদি আমি আর বের করতে চাই তাহলে কত হবে, পরপদ 4 আর আগের পদ 8, তার মানে কত হইলো, হাফ হইলো। তাহলে হাফ মানে কি, এইটা একের থেকে ছোট, তাহলে যখন আর এর মান এটা, ওই ধারাটার জন্য সমষ্টি বের করতে হবে এই সূত্র দিয়ে। আর যদি দেখি আমরা এরকম আছে 2 + 4 + 8 এরকম করে একটা ধারা আছে, তাহলে এইটার জন্য যদি আর বের করতে চাই তাহলে দেখো পরপদ 4 আর আগের পদ 2, তার মানে হচ্ছে কত 2, তাহলে আর এর মান কি একের থেকে বড়। তখন এই ধারার জন্য আমরা সূত্র করব এইটা, আর এই ধারার জন্য সূত্র করব এইটা। কমেন্ট বক্সে জানাও এই জিনিসটা ক্লিয়ার কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। উল্টাপাল্টা সূত্র করলে হবে না কিন্তু। এই ধারার জন্য সূত্র করতে হবে এইটা, আর এই ধারার জন্য সূত্র করতে হবে এইটা। ক্লিয়ার কিনা কমেন্ট বক্সে জানান। ওকে, বন্ধুদেরকে মেনশন করতে থাকো, ইনশাল্লাহ খুব দারুণ একটা ক্লাস তোমরা আজকে পেতে যাচ্ছ, এবং এর থেকে অনেক লেভেল আপ, অনেক দারুণ ক্লাস তোমরা পেতে যাচ্ছ আমাদের আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে। ওকে, ক্লিয়ার। ও বাপরে বাপ, এসএসসি ক্লাস নিতে খুব ভালো লাগে এটাই, যে স্টুডেন্টরা অনেক বেশি অ্যাটেন্টিভ, আর আমাদের পাওয়ার প্লের স্টুডেন্টরা অনেক বেশি মনোযোগী, এই জন্য ক্লাস নিয়ে আরও মজা পায়। এবার দেখো, তোমার স্কুলের টিচার বা তুমি যেখানে বড় বা কোথাও হয়তো বা এই জিনিসগুলো তোমাকে সাজিয়ে দেখাবে না, তোমাকে শুধু যদি সাজিয়ে দেখায় গুণোত্তর ধরার এই সূত্র আর সমান্তর ধরার এই সূত্র সাজিয়ে দেখাবে, কিন্তু এই সূত্রগুলো কখনোই কেউ তোমাকে দেখাবে না। কিন্তু বইয়ের উদাহরণের ডানে বামে এই সূত্রগুলো আছে, এবং এই সূত্রগুলো অঙ্ক করার জন্য প্রচন্ড পরিমাণে প্রয়োজন হয়। তাহলে ওই সূত্রগুলো যেরকম তুমি ভালো করে শিখবা, এই সূত্রগুলো ভালো করে শিখতে হবে। চলো আমরা এটা শিখি, এবং তোমাদের যাদের বড় ড্রিম আছে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার, পরবর্তীতে ভালো ভালো করে বা ইন্টারমিডিয়েটেও তোমরা সায়েন্সে থাকবা, এই জিনিসগুলো বেসিক সূত্র, এগুলো আর কখনো ইন্টারমিডিয়েটে তোমাকে শিখাবে না, কিন্তু টিচার ধরে নিবে যে তুমি এগুলো পারো। কিন্তু তুমি যদি তখন এটা না পারো তাহলে কিন্তু তোমার অসম্মানই, তোমাকে এইভাবে বকা দিবে যে 9-10-এ কি করছো তুমি, 9-10-এ পড়াশোনা করো নাই, এখন আসছো কলেজে পড়াশোনা করতে। সো এইভাবে বকা দিবে, ঠিক আছে। সো চলো আমরা একটু দেখি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি আমাকে বের করতে দেয়, 1 2 3 4 5 6 এরকম, মনে করো প্রথম 100টার যোগফল কত বের করতে দিছে, তখন সেটার জন্য সূত্র হচ্ছে এটা। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে এটা। যদি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার এরকম করতে 100 স্কোয়ার পর্যন্ত, তখন সেটার জন্য সূত্র হচ্ছে এটা, n × n+1 2n+1/6, n × n+1 2n+1/6। আর যদি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 1 কিউব, 2 কিউব, 3 কিউব এগুলোটা বের করতে দেয়, তাহলে সূত্র হচ্ছে n × n+1/2 হোল স্কোয়ার। ওকে, হোল স্কোয়ার। একটা জিনিস খেয়াল করে দেখবা, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। ওকে, দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই সূত্রটা আর প্রথম সূত্রটা কিন্তু সেম, জাস্ট এটার পুরোটার উপর একটা স্কোয়ার দিতে হবে। এই সূত্রটা আর এই সূত্রটা সেম, জাস্ট পুরোটার উপর একটা স্কোয়ার দাও তাহলে হয়ে যাচ্ছে। সো দ্যাটস ইট। সো এই কয়েকটা সূত্র অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। এই কয়েকটা সূত্র সব মনে রাখতে হবে। ওকে, পাওয়ার প্লে প্রোগ্রামের কতক্ষণ করে হবে সব ক্লাস, এইটা ডিপেন্ড করতেছে আমাদের কতটুকু সময় আছে তার উপরে। আমরা যেহেতু একটা ক্লাসে শেষ করব, সো এই ক্লাসগুলো একটু 3 ঘন্টা 4 ঘন্টা এরকম হবে, প্রয়োজন ভেদে হবে। সো ক্লাস লং ডিউরেশন হলে আমি তোমাদেরকে প্রমিস করতেছি, বিশ্বাস করো তোমরা কখনো এই ক্লাসগুলোতে বোর হবে না।
পাওয়ার প্লে মানেই ক্লাস ডিউরেশন একটু বেশি হয়, কারণ পাওয়ার প্লে তোমরা আসো শেষ মুহূর্তে ক্লিয়ার করতে, যেটা 1 বছরের পড়াশোনা বা 1 বছরেরও বেশি সময়ের পড়াশোনা বা 2 বছরের, সরি 1 বছর কই, 2 বছর, হ্যাঁ 2 বছরের পড়াশোনা তোমরা যখন 4 মাসে করতে আসো, তখন এইটা আসলে একটা ক্লাসে 1 অধ্যায় শেষ করতে হয়, এজন্য ক্লাস ডিউরেশনটা একটা বেশি হয়। বাট কখনো বোর হবে না, এইটা তোমাকে আমি প্রমিস করতেছি। পাওয়ার প্লের কোনো ক্লাসে 5 ঘন্টা ক্লাসেও বোর হবে না। আমরা পাওয়ার প্লেতে 6 ঘন্টা, পরিমিতির 6 ঘন্টা ক্লাস নিছি আমি, 6 ঘন্টা। সো তারপরে স্টুডেন্টরা স্বতঃস্ফূর্তভাবে করছে। ইনশাল্লাহ তোমার প্রয়োজন অনুযায়ী ক্লাসগুলো হবে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। এখনো যারা মেনশন দিচ্ছ, আমি করিনি আজকে ক্লাস, আপনার ক্লাস আগে, ওকে আজকে করতে থাকো, আশা করি তোমার ভালো লাগবে। সো আমরা কোথায় ছিলাম বলো? আমরা প্রথমে শিখেছি সমান্তর ধারার গুণোত্তর ধারার সূত্র, সমান্তর ধারার সূত্র শিখেছি, তারপরে হচ্ছে গুণোত্তর ধারার সূত্র শিখেছি এবং এক্সট্রা সূত্র শিখেছি। এবার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এতক্ষণ ধরে এগুলো তোমাদের তো শিখতে হবেই, এই জন্য শিখছো। সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আর 2টা সূত্র একটু কষ্ট করে মনে রাখবা, তাহলে তোমার জন্য যেটা হবে, এমসিকিউতে মোটামুটি 1 মার্ক কমন পাইতে পারো। এই 2টা থেকে ম্যাক্সিমাম বোর্ডে একটা এমসিকিউ দেয়। কোন এমসিকিউ? আমরা যখন এমসিকিউ সলভ করবো তখন দেখব। এখন আপাতত সূত্রটা মনে রাখো। দেখো, আমাকে বলতে পারে প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি দিতে, তাহলে সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1। আর যদি বিজোড় সংখ্যার সমষ্টি বের করতে বলে, তাহলে সূত্র হচ্ছে n স্কোয়ার। সো খুবই সহজ, জাস্ট এই 2টা সূত্র পাশাপাশি একটু মনে রাখো। এই সূত্রগুলা, এই 2টা সূত্র একটা শর্টকাটের মতো, এই 2টা সূত্র তোমার এমসিকিউতে প্রচুর আসবে। দেখো, জোড় সংখ্যক যখন বলছে n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1, দ্যাটস ইট। ঠিক আছে? আর তুমি মনে করো পারো না জোড় সংখ্যক, ঠিক আছে? আচ্ছা, আবার বিজোড় সংখ্যক তাহলে লাগবে। যাই হোক, তোমরা এটা এইভাবে মনে রাখো, আর কিছু না দেখাই। এই 2টা সূত্র মাথায় রাখবা, এই 2টা সূত্র আমাদের খুব প্রয়োজনীয়। এবার কমেন্ট বক্সে জানাও আমাদের সেগমেন্ট 1 কমপ্লিট, সেগমেন্ট 1 নিয়ে তোমাদের কোনো ঝামেলা আছে কিনা। তাহলে আমরা সেগমেন্ট 2 প্রবলেম সলভিং, যেটা আমাদের মেইনলি শিখতে হবে, আমরা নেক্সট 1 ঘন্টা আমরা সর্বশক্তি দিয়ে প্রবলেম সলভিং করব। ওকে, তাহলে এই প্রবলেম সলভিং পার্ট করো, মানে তুমি ধারার সব পারো, যে কোনো অধ্যায় সব পারো। ঠিক আছে? সো চলো এবার আমরা প্রবলেম সলভিং পার্টটা খুব মনোযোগ সহকারে দেখি। আই হোপ আপনাদের আর কোনো ধরনের সমস্যা নাই আমাদের আগের পার্টগুলোতে। সো লেটস এনজয় দ্য প্রবলেম সলভিং পার্ট। প্রবলেম সলভিং এর প্রবলেম নাম্বার 1 আমাদের সামনে চলে আসছে। সো এইটা হচ্ছে প্রবলেম নাম্বার 1। আমরা একটু লিখতে যাই, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো, একটি ধারার n-তম পদ 2n-1 হলে ধারাটি গঠন করো। ধারাটি গঠন করো যখন বলবে, তখন তোমাকে ধারাটি দেখাইতে হবে, তার প্রথম পদটা দেখাইতে হবে, দ্বিতীয় পদটা দেখাইতে হবে, তৃতীয় পদটা কত দেখাইতে হবে, মানে 3-4টা পদ দেখা দিলে হবে। দেখো, এইটা হচ্ছে তার একটা n-তম পদের সূত্র। সো বলতে পারো, ভাই আপনি তো n-তম পদের অন্য সূত্র দেখাইছেন, এটা আবার কি? সো ওই সূত্রটাই আসল সূত্র, বাট এটা একটা স্পেসিফিক একটা কেস। এখানে n এর জায়গায় 1 বসাইলে প্রথম পদ পাবো, 2 বসাইলে দ্বিতীয় পদ পাবো, 3 বসাইলে তৃতীয় পদ। তাহলে এখন দেখো, তাহলে আমরা একটু লিখে ফেলি যে n-তম পদ, এই ধারাটার n-তম পদ হচ্ছে 2n-1। তাহলে এইটার প্রথম পদ হবে প্রথম পদ কি, n এর মান কত, 1। তাহলে 2 ইন্টু 1 মাইনাস 1, তার মানে হচ্ছে আমরা পাবো হচ্ছে 1। দ্বিতীয় পদ যদি আমরা বের করি, দ্বিতীয় পদ হবে 2 ইন্টু n এর জায়গায় 2 বসাবো, মাইনাস 1, তার মানে হচ্ছে 3। তৃতীয় পদ হবে n এর জায়গায় 3 বসাবো, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 6 মাইনাস 1, তার মানে হচ্ছে কত, 5। তাহলে এই যে 1 3 5 করে আসতেছে, তুমি চাইলে আরো একটা পদ দেখাইতে পারো। তাহলে সুতরাং আমি ধারাটি হবে এভাবে দেখাইতে পারি, ধারাটি হবে কত, ধারাটি আমার হচ্ছে 1 3 1 1 প্রথমে, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, এরকম করে চলতে থাকবে। দ্যাটস ইট, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো কমেন্ট বক্সে অলরেডি তোমরা জানিয়ে দিয়েছো, ভেরি গুড।
ওকে, ধন্যবাদ তোমাদের প্রত্যেককেই, সবাই উত্তরটি সুন্দরভাবে করার জন্য। তাহলে আমরা পরের প্রবলেমে যাইতে পারি। চলো পরের প্রবলেমে চলে যাই। প্রবলেম নাম্বার 2। সো তোমরা যত কোঅপারেট করবা আমার জন্য ক্লাসটা তত দ্রুত কমপ্লিট করা পসিবল হবে। প্রবলেম নাম্বার 2। আর সমান্তর ধারায় এখন যতটুকুই দেখছো হয়তো বা ততটুক না, আমাদের পাওয়ার প্লেতে আমরা আরও নতুন প্রবলেম দেখব, আরও অনেক কিছু দেখব। সো সব কিছু যদি ফ্রি ক্লাসে দেখা দেই তাহলে কিন্তু পাওয়ার প্লে ক্লাসের সেই মজাটা আর রইল না, তাই না? তারপরেও আমি এটা বলতে পারি যে এই ক্লাস করার পরে যেহেতু বেসিক পার্টটা হয়ে যাচ্ছে, তুমি সমান্তর ধারা সসীম ধারা থেকে তোমার এসএসসি পরীক্ষায় যত মার্কস আসবে তত মার্কসই তুমি পারবা। বাট পাওয়ার প্লে প্রোগ্রামে আমি আরও বেশি দেখাবো, এটা আমি তোমাদেরকে প্রমিস করতেছি। এত সমান্তর ধারাটির দশম পথ, তাহলে আমাদের দশম পথ একটা পদ বের করতে বলছে। সো আমি বলছিলাম তাহলে আমাদের এন এর মান কত, এখানে 10। সো দশম পদ বের করতে হবে এন তম পদের সূত্র দিয়ে। দেখতে হবে এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। দেখো এখানে 5 করে বাড়তেছে, কারণ এইটা হচ্ছে একটা সমান্তর ধারা। তাহলে এই অঙ্ক করার নিয়ম হচ্ছে প্রথমে ধারাটা লিখতে হয়, তাহলে সুন্দর দেখায় 2 + 7 + 12 + 17 + ডট ডট ডট। তাহলে আমরা এবার লিখবো যে ধরি এইভাবে। প্রথম প্রশ্নটা আমি যেভাবে তোমরা উত্তর করবা সেভাবে লিখছি, আর পরে বাকিগুলা এত ফর্মালিটি ভাবে লিখবো না। ধরি ধারাটির প্রথম পদ হচ্ছে আমরা এ দিয়ে প্রকাশ করি, a = 7 সরি 2 ধারাটির সাধারণ অন্তর হচ্ছে d = হচ্ছে সাধারণ অন্তর কিভাবে বের করে, দ্বিতীয় পদ মাইনাস আগের পদ, 7 - 2 = 5। তাহলে সুতরাং n তম পদ হবে, আমরা n তম পদের সূত্র জানি, n তম পদের সূত্র আমরা জানি, n তম পদ হচ্ছে a + n - 1 * d। তাহলে সুতরাং 10তম পদ হবে এর মান হচ্ছে 2 প্লাস n এর মান হচ্ছে 10 - 1, d এর মান হচ্ছে 5। তাহলে হচ্ছে 2 + 9 * 5, 5 নং 45 আর 2 হচ্ছে 47। তাহলে 47 হচ্ছে অ্যান্সার। তাহলে এইভাবে হচ্ছে সুন্দর করে লেখা হয়। আমরা হচ্ছে একটা দেখা দিলাম, আগে এরপরে এত ফর্মালিটি ভাবে লিখবো না। ওকে 47, ভেরি গুড। তাহলে আমরা এটা পারি। তাহলে আমরা পরের প্রশ্নটা কি পারি? হ্যাঁ, পরের প্রশ্নটায় একটা টুইস্ট আছে, ঠিক আছে? আচ্ছা, টুইস্টটা হচ্ছে দেখো, এবার আরেকটা ধারা দিছে সমান্তর ধারা, বলছে ধারাটির কোন পদ 383। আগের বার বলে দিছিল দশম পদ কত, আর এবার বলে দিছে এইটা কত নাম্বার পদ, ঠিক আছে? তার মানে উল্টা না, তাহলে এবারে এন এর মান বের করতে হবে। সো এবার এন এর মান, এটা হচ্ছে এনতম পদের মান, ওকে, তাহলে আমাদের এখানে আমরা লিখি যে কি কি দেওয়া আছে। ধারাটির প্রথম পদ এ হচ্ছে 5, ধারাটির সাধারণ অন্তর ডি হচ্ছে 8 - 5, that means 3। ওকে, এবার ধারাটির এনতম পদ কত দেওয়া আছে, 383। তাহলে আমরা এখানে এনতম পদের সূত্র জানি, এনতম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d, এর মান 383। এবার আমরা মান বসাই, এর মান কত, এর মান হচ্ছে 5 প্লাস n এর মান আমরা বের করব, d এর মান হচ্ছে 3 = হচ্ছে 383। ওকে, এরপরে আমরা 3 দিয়ে গুণ করে দিলে 3n - 3, আর এখানে 383, এই 5টা এখানে যায় মাইনাস হয়ে যাবে। তারপরে আবারও 3n = হবে 383 থেকে যদি আমি 5 কমায় দিই
383 থেকে 5 কমাইলে হবে হচ্ছে 378, 78। এই 3 আবার যায় হচ্ছে যোগ হবে, তার মানে হচ্ছে এবার আমরা এখান থেকে যেটা পাচ্ছি 3n না, n ইজ ইকুয়াল টু হচ্ছে 381 ভাগ হচ্ছে 3। তাই সুতরাং n ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 1 আর হচ্ছে 100 কত 27 না, আর হচ্ছে হ্যাঁ 127 শেষ। ফাইন, এইটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 127তম পদ, 127তম পদের মান হবে 383। ওকে ওকে, হুমাইরা কমেন্ট করেছো, আফসানা, তাহমিদ, ভেরি গুড, অনেকেই কমেন্ট করেছো, অনেকেই তোমরা অনেক আগে পেরেছো। ক্লিয়ার ভাইয়া? ওকে ফাইন। সো আস্তে আস্তে আমরা কঠিনে যাব, শুরুতেই কিন্তু লাভ দেওয়া যাবে না, শুরুতেই গভীর জলে লাভ দিলে হাবুডুবু খাবা, আস্তে আস্তে একটা একটা করে সিঁড়ি নামবো আমরা। পরের প্রশ্ন দেখো, প্রত্যেকটা প্রশ্নের একটা 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 করে লেভেল আপ টুইস্ট আছে। সো এইটা হবে প্রবলেম নাম্বার 4। ইয়েস, 3 + a + 9 + 60 সমান্তর ধারা a এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। এটা একটা সমান্তর ধারা, a এর মান কত সেটা আবার বের করতে বলছে। এখন দেখো এইটা কিন্তু a, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার চলো আমরা একটু ধরি, যে ধরি আমাদের কি কি দেওয়া আছে দেখো, ধরি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ। সো আগের আমরা ধারাটির প্রথম পদ a ধরতাম, যেহেতু দ্বিতীয় পদ a, তাহলে প্রথম পদটাকে আমরা অন্য কোনো একটা কিছু ধরি, ধরলাম হচ্ছে x। সো x এর মান দেওয়া আছে কত 3, এবং ধারাটির তৃতীয় পদ দেওয়া আছে, তৃতীয় পদ দেওয়া আছে কত 9। এখন তৃতীয় পদের সূত্র কি হবে, তৃতীয় পদে n এর মান কত 3, তাহলে আমাদের সূত্র হচ্ছে a + n - 1 * d। আচ্ছা এখন দেখো আমাদের এইখানে আমাদের তৃতীয় পদের সূত্র যদি করি a প্লাস, a তো নাই, তাহলে x প্লাস n - 1, n এর মান কত হবে 3। আচ্ছা n - 1 আপাতত লিখি, ইন্টু d, d এর মান কত সেটাও আমি জানি না, ইজ ইকুয়াল টু হচ্ছে 9। এবার দেখো আমরা মান বসাই, x এর মান কত, x মানে 3 প্লাস তৃতীয় পদ, এই জন্য এইটা হচ্ছে 3 - 1 ইন্টু d ইজ ইকুয়াল টু হচ্ছে 9। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি 3 প্লাস 2d ইজ ইকুয়াল টু হচ্ছে 9, মানে হচ্ছে 2d ইজ ইকুয়াল টু হচ্ছে 6, তাহলে d ইজ ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে সাধারণ অন্তর হচ্ছে আমাদের 3। সাধারণ অন্তর যদি 3 হয় তাহলে এবার আমরা a এর মান বের করতে পারবো। a কোন পদ, দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ, ঠিক আছে? সুতরাং দ্বিতীয় পদ হচ্ছে a ইজ ইকুয়াল টু হচ্ছে a d, মনে আছে দ্বিতীয় পদের সূত্র কি a d না, দ্বিতীয় পদ বের করার সূত্র কি a d, সরি a d হবে কেন, a প্লাস d। আচ্ছা যাই হোক আমরা ওইটাই লিখি, a প্লাস 2 - 1 ইন্টু d, এইটা, বা হচ্ছে a প্লাস d। সো a এর মান হচ্ছে তাহলে 3 আর d এর মান হচ্ছে কত, সরি a এর মান 3 ছিল, হ্যাঁ d এর মানও বেড়েছে 3, কারণ হচ্ছে অ্যান্সার হচ্ছে 6। ওকে, এই চ্যাপ্টারগুলো কি পাওয়ার প্লেতে আবার হবে? হ্যাঁ ঠিক আছে, আবার হবে, ঠিক আছে ফাইন। সো 6, সো 4 নাম্বার কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। 5 নাম্বার, আস্তে আস্তে এবার আমরা দেখো যে প্রশ্নে চলে আসছি। এরকম কঠিন থ্যাবড়া ব্যামড়া যদি প্রশ্ন দেখো তাহলে বুঝবা যে এইটা হচ্ছে গুণোত্তর ধারা, ঠিক আছে? সমান্তর ধারা দেখলেই বুঝবা ভদ্র শিষ্ট শান্ত, মানে ছেলেরা যেরকম, আর যেরকম এরকম দেখো যে গরমিল আছে ভেজাল মেয়েদের মতো, তখন বুঝো যে এইটা গুণোত্তর ধারা, এইটা সমান্তর ধারা না, ঠিক আছে? তুমি দেখো এইটা থেকে এটা যোগ করে এটা, বা এইটা থেকে এটা বিয়োগ করা, খুব ভেজাল লাগবে, তখন তখন বুঝে নিতে হবে এইটা একটা গুণোত্তর ধারা। এখন দেখো এই যে দেখো আমরা 1/√5 কে যখন তার আগের পদ দিয়ে ভাগ দেব 1/√5 পাবো, অথবা 1/5 কে যখন আমরা তার আগের পদ দিয়ে ভাগ দিব
তখন আমরাও 1/√5 পাবো। কিভাবে? এই যে দেখো, এইটা হচ্ছে 1/5, আর এটা গুণ করে উল্টায় যাবে এবং কাটাকাটি করলে আমরা নিচে 1/√5 পাবো। তাহলে প্রতিবার সেম পাইতেছি না? এইটাই হচ্ছে আমাদের গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত। ওকে, তাহলে এটা হচ্ছে সাধারণ আমাদের, আমরা বুঝে গেলাম যে এইটা হচ্ছে কি একটা গুণোত্তর ধারা। মেয়েরা মাইন্ড করো না, ছেলেদের সময় পাইলেই পচায় দিব না, ঠিক আছে? সুযোগ পাইলেই পচায় দিব, ঠিক আছে? আমরা আর একটু পড়াশোনা করি, চলো। সো তাহলে এটা বলছে কোন পথ, তাহলে এন এর মান আমরা কিন্তু সমান্তর ধারার জন্য এরকম একটা অঙ্ক করছিলাম। সো কোন পথ, তার মানে এন এর মান বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি যে গুণোত্তর ধারাটির প্রথম পথ এর মান দেওয়া আছে কত? 1। তারপরে সাধারণ অনুপাত আর দেওয়া আছে হচ্ছে সাধারণ অনুপাত আর দেওয়া আছে কত? কিভাবে বের করব? বের করে নিব 1/√5 কে 1 দিয়ে ভাগ দিব, তো 1/√5ই হবে। আচ্ছা, এবার n-তম পদ দেওয়া আছে হচ্ছে 1/65√5, ঠিক আছে? তাহলে n-তম পদের সূত্র কি? n-তম পদের সূত্র হচ্ছে a আর n-1, ঠিক আছে? n-1, আর এখানে আছে 1/65√5। এবার এর মান কত? এর মান হচ্ছে 1, সো লেখার দরকার নেই। আর এর মান কত? 1/√5, সো 1/√5 এর পাওয়ার হচ্ছে n-1। সো দেখো, এবার আমাদের যে nটা বের করতে হবে, ঠিক আছে? এবার যে nটা বের করতে হবে আমাদেরকে, সেটা কই আছে? বেজে নাকি পাওয়ারে? এই জিনিসটা তোমরা অনেকে ভুল করো। সো বেজে নাকি পাওয়ারে, দুইটা জিনিস তোমাদেরকে একটু দেখাই নি। দেখো চলো, দুইটা জিনিস একটু খেয়াল করো। যখন আমাদের এরকম একটা কেস থাকবে, মনে করো যে 1 না, মনে করো 2 আছে, আর এইখানে মনে করো যে n-1 আছে, তখন আমার ট্রাই করতে হবে হচ্ছে যে এইখানে কোনো একটা সংখ্যা যদি থাকে, সাপোজ 16 আছে, আমার ট্রাই করতে হবে এই 16 এর বেসটা 2 বানানো চেষ্টা করতে হবে, যে 2 এর পাওয়ার যেমন 4 দিলে আমরা হচ্ছে কি পরবর্তীতে এই বেস আর এই বেস, এই দুইটা বেস কাটাকাটি করে দিতে পারি। কাটাকাটি করে n-1 = 4 দিয়ে আমরা এখান থেকে n এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। ওকে, এটা মাথায় খেয়াল রাখবা যে যখন আমার পাওয়ারটা মাথায় থাকবে, এনটা যেটা আমার বের করতে হবে সেটা মাথায় থাকলে বেসটাকে সেম করতে হবে। এখন আমাদের এই কাজটাই করতে হবে যে বেসটাকে যেন আমরা সেম করতে পারি। সো বেস হচ্ছে কত বানাইতে হবে? 1/√5। তাহলে এবার আমরা দেখতে হবে 1/√5 এর পাওয়ার কত দিলে, ঠিক আছে, 1/√5 এর পাওয়ার কত দিলে এই জিনিসটা আসে। এখন এটা নিয়ে আমার একটু ডাউট রাখতেছে যে কোশ্চেন ঠিক আছে কিনা। তোমরা কমেন্ট বক্সে জানাও যে কোশ্চেনটা কি ঠিক আছে কিনা। 625 হবে, হ্যাঁ এরকম কিছু হইতে পারে। এখানে 65√5 না, এখানে হয়তো একটু ভুল আছে, 625√5 হইতে পারে, ঠিক আছে? ক্যালকুলেটর কি আছে? 625, ওকে 625 হইলে √5 ওকে 1/625 হবে। ওকে, এটা এই প্রশ্নে একটু ভুল আছে, এটা একটু ঠিক করে নাও। এটা হবে 625, এটা একটু ঠিক করে নাও, এটা হবে 625। আচ্ছা
ওকে, ওকে। তা দেখো আমাদের এখানে 1/625, এখানে 1/625, এবং আমার টার্গেট হচ্ছে 1/√5 এর পাওয়ার কত দিলে আমাদের এইটা তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, সো আমরা যদি এইখানে পাওয়ার যদি 8 দেই তাহলে আমাদের 625 আসে। যদি তাই হয় তাহলে এবার দেখো, এবার এই বেস আর বেস কাটা যাবে, পাওয়ার আর পাওয়ার সমান হবে, n-1 = 8 হবে, n হবে 8 + 1, n এর মান হবে 9, ঠিক আছে? অ্যান্সার কি 10 আসে? আচ্ছা দাঁড়াও আমি একটু দেখি ক্যালকুলেটরটা কোন মডেলের, ওই তো পাইছি, দাঁড়াও দাঁড়াও শিওর হয়ে নেই। √5 পাওয়ার যদি 9 হয় হবে না, পাওয়ার 8, ঠিক আছে ঠিক আছে, অ্যান্সার 9 হবে, ঠিক আছে ভাইয়া 9 হবে, ওকে 1/9, অ্যান্সার ঠিক আছে। সো দেখো আমরা আমরা আবার এবার এই কথাটা একটু রিভাইজ করি, যে এইখানে আসি, আসো এইখানে, এই কথাটা যারা বুঝো নাই, এই কথাটা যারা বুঝো নাই তোমাদের জন্য, যখন আমার এরকম একটা কেস আসবে যে আমার এই আননোন জিনিস হচ্ছে এন, এইটা যেটা কিনা পাওয়ারে আছে, তখন আমার বেস, দুই পাশের বেস সেম করতে হবে, এই পাশে বেস হিসেবে 2 আছে, সো আমার দেখতে হবে যে এইটার বেসও যেন 2 হয়, তাহলে বেস বেস আমরা কাটাকাটি করতে পারবো। এখন দেখো 2 এর পাওয়ার যখন আমরা 4 দিব তখন 16 হবে, তাহলে 16 পরিবর্তে 2 এর পাওয়ার 4 লিখতে পারি। এবার আমরা এই বেস আর বেস বাদ দিতে পারি, কাটাকাটি না, এটা বাদ দিতে হবে, বাদ দিয়ে পাওয়ার আর পাওয়ারটা সমান হবে, সো n-1 = 4 হবে, এখান থেকে n বের করা যাবে। ঠিক একই রকম ভাবে যখন আমার এইখানে √5টা আসে, ঠিক আছে, যখন আরেকজন লাগছে 11 হবে না ভাইয়া, এই কোশ্চেনটার অ্যান্সার 10 হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমার কাছে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার জন্য উত্তর 9 হবে, ঠিক আছে, এত কনফিউশন নাই, ঠিক আছে, এত কনফিউশন নাই। এখন যে প্রশ্নটা আছে এখানে যদি 625 হয় তাহলে উত্তর হবে 9, 625-এর পর যদি আবার একটা √5 নেই তখন উত্তর হইতো 10। এখন আমরা শুধু 625 যেহেতু লিখছি, তাহলে যেহেতু শুধু 625 আছে, সো এইটার উত্তর হবে 9। সো দেখো তাহলে আমরা যখন এরকম একটা অবস্থায় আসলাম যে আমাদের n এর মানটা বের করতে হবে, তখন আমাদের এই 1/√5 এই পাশে বেজ আছে, এ পাশে মান যাই থাকুক 1/√5 দিয়ে ট্রাই করতে হবে পাওয়ার কত দিলে এই মানটা তৈরি হয়। এখন দেখো এক নিয়ে কোনো সমস্যা নাই, বাট √5 এর উপর যখন 8 দিব 625 তৈরি হবে, √5 এর উপর যখন 8 দিব 625 তৈরি হবে, তখন আমরা এই 1/√5 আর 1/√5 বাদ দিয়ে পাওয়ার আর পাওয়ার নিয়ে কাজ করতে পারবো, সো অ্যান্সার হবে 9, ঠিক আছে, অ্যান্সার হবে 9 এটার জন্য, ওকে ফাইন। সো শেষ, এটা ভুল ছিল 5 নাম্বার প্রশ্নে, ওকে ফাইন। পরের প্রশ্নে চলে যাই, চলো, অনেকক্ষণ ধরে এক জায়গায় ছিলাম, বেশিক্ষণ এক জায়গায় স্টিক থাকা যাবে না। 5 নাম্বার শেষ হইলো নাকি, 5 শেষে 6 নাম্বার প্রবলেমে চলে আসলাম। 125, 25, 5 ধারার কোন পদ 1/125? সেম প্রশ্ন না, সেম প্রশ্ন, আমি করাবো নাকি তোমরা করবা, কমেন্ট বক্সে জানাও পারা যাবে কিনা। কোন পথ, কোন পথ মানে এইখানেও n এর মান বের করতে বলছে, রাইট? তাহলে দেখো এইটা আমি একটু শর্টকাটে লিখি, a এর মান হচ্ছে 125 আর r এর মান হচ্ছে পরপথ ভাগ পূর্বপথ, তার মানে হচ্ছে 1/5। এবার আসো কোন পথ, ধরলাম n তম পথ, n তম পথ হচ্ছে আমাদের এটা, তাহলে n তম পথ কত 1/25। এবার দেখো আমাদের n তমদের সূত্র হচ্ছে আর n-1 125। এবার মান বসাই, এর মান হচ্ছে, এর মান 125 বসাইলাম 125, তারপরে আর এর মান 1/5 বসাইলাম 1/5, তার পাওয়ার আছে n-1, এখানে আছে 1/125। এবার কি করবা ভাই, এইটারে কি করবা, এইটারেও এইখানে নিয়ে গুণ করে দিতে হবে, সো এইখানে আছে 1/5
পাওয়ার n, আর এইখানে আছে 1/125 ইন্টু 125, ঠিক আছে? তাহলে 1/125 গুণ 125 কত হয়? 125 গুণ 125, 15625 এই মানটা আসে। এখন আমার এইখানে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে ওই যে আগের মতো আমার এই বেসটা বানাইতে হবে। সো এইখানে যেরকম 1/5 এর পাওয়ার আছে n, এইখানেও 1/5 এর পাওয়ার কত দিলে এইটা হয় সেটা আমার জানতে হবে। সো 1 নিয়ে কাজ নাই, 5 দিয়ে আমরা ট্রাই করি। 5 এর পাওয়ার যদি 10 দেই অনেক বেশি হয়, 5 এর পাওয়ার যদি 6 দেই, হ্যাঁ হয়ে যায়। 5 এর পাওয়ার 6 দিতে হবে, তার মানে এখানে 6 দিলেই হয়ে যাচ্ছে, 6 দিলেই আমাদের হয়ে যাচ্ছে। ও n-1 লিখি নাই, n-1, n-1, তাহলে দেখো বেস বেস মিলে গেছে, তাহলে n-1 ইজ ইকুয়াল টু 6, তাহলে n ইজ ইকুয়াল টু হবে 7, একটা ওই পাশে যে যোগ হয়ে যাবে, ঠিক আছে? সো তাহলে এটা আমরা পারবো। ওকে ফাইন, 6 শেষে চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 7-এ। একটু পরেই আমাদের বড় বড় অঙ্ক আসবে। ওকে 7 নাম্বার প্রবলেম। সো এগুলো আমরা যত কম সময়ে শেষ করতে পারি ততই আমাদের জন্য ভালো। প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি বের করতে বলছে। প্রথম 20টি স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টির সূত্র আমরা জানি, সূত্রে বসায় দিলে হয়ে যাবে। সো প্রথম 20টি তার মানে n এর মান কত? 20। তাহলে প্রথম 20টি আমরা একটু লিখি যে আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সূত্র আমরা জানি n+1 ভাগ হচ্ছে 2 পরের উপরে কিউব, রাইট? কিউব নাকি স্কোয়ার? স্কোয়ার, তো ভুল হয়ে গেল, স্কোয়ার, ঠিক আছে? ঘনের সমষ্টি 3 নম্বর সূত্রটা। তাহলে আমরা প্রথম 20টি যেহেতু বলছে, তাহলে যেখানে যেখানে n আছে সেখানে সেখানে আমরা 20 দিয়ে দিব। সো 20 ইন্টু 20 যোগ 1 ভাগ হচ্ছে 2 পুরোটার উপরে আবার স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 10 গুণ হচ্ছে 21, এই পুরোটার উপরে স্কোয়ার। তাহলে এবার এইটার করলে যত আসবে সেটাই অ্যান্সার। তাহলে 10 গুণ হচ্ছে 21, 210, এটাকে করব স্কোয়ার, তাহলে আসবে 44100, 44100। সো কেমন লাগছে বলো? কঠিন লাগতেছে নাকি আছে ক্লাসটি? একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও কঠিন লাগছে কিনা। কি পারা যাবে এই ধরনের প্রশ্নগুলো যদি তোমার এসএসসি পরীক্ষায় আসে, পারা যাবে কিনা বলো? জাস্ট তোমার কি মনে রাখতে হবে? সূত্র। তুমি সূত্র জানো, অঙ্ক পারো, সূত্র জানো না, অঙ্ক পারো না। শ্বাস শেষে চলে যাচ্ছি 8 নাম্বার প্রবলেমে। সো যেগুলো কম সময় মানে সূত্র দিয়ে ডিরেক্ট হয়ে যাচ্ছে সেগুলো আমরা একটু কম সময় নেই, কারণ আমাদের জন্য বড় অঙ্ক সামনে অপেক্ষা করতেছে। এই ধারাটির সমষ্টি বের করতে বলছে। তাহলে এটা কি? প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। সো আমরা n সংখ্যকের জন্য সূত্র জানি n ইন্টু n+1 ইন্টু 2n+1 ভাগ 6। পাওয়ার প্লের মেন ক্লাসে আমরা আরেকটু রিল্যাক্সে করব। এইখানে কেবল 2 ঘন্টায় অধ্যায়টা শেষ করতে হচ্ছে, এই জন্য একটু ফাস্ট করতেছি। পাওয়ার প্লে ক্লাসের ধরনটায় আরেকটু রিল্যাক্স থাকবে, আরেকটু গল্প বেশি হবে হয়তোবা, বাট কুইজ থাকবে, এখানে কুইজ নাই। সো দেখো, তাহলে আমরা যখন n এর মান কত? এবার 11, প্রথম 11টার জন্য, তাহলে এখানে 11 বসাবো। 11 যোগ 1, 2 ইন্টু 11 যোগ 1 ভাগ 6। তাহলে আমার 11 গুণ 12 গুণ 22 আর 1 23 ভাগ হচ্ছে 6। তাহলে এইখানে এটা কাটলে 2, 22 গুণ 23, 22 গুণ 23, 506। সো 506 হচ্ছে এটার অ্যান্সার। ওকে
506, 8 নাম্বার অ্যান্সার। ভেরি গুড, সহজ, রাইট, খুবই সহজ। 8 শেষে যাচ্ছি 9 নাম্বার প্রবলেমে। কি বললো? প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম সূত্র। তাহলে সূত্র ছিল কি n ইন্টু n প্লাস 1 ভাগ 2, রাইট? তাহলে n এর জায়গায় দিব 50, 50 ইন্টু 50 যোগ 1 ভাগ 2। তার মানে এবার দেখো এটা এটা যে কাটি, তাহলে হয় 25, আর এইখানে হচ্ছে 50 আর 1 মিলে 51। 25 গুণ 51 যত হয় তত, 25 গুণ 51 1275, 1275 হবে অ্যান্সার। ওকে, তামিম লিখছে ভাই একটু কম ভুল করেন। আচ্ছা ঠিক আছে ভাই, মাপ চাচ্ছি, মানুষ মাত্রই ভুল, সো ভুল হতেই পারে। ওকে, হাতের লেখা বোঝা যায় না, এইটা চেঞ্জ করতে পারবো না ভাই, হাতের লেখা এরকমই, হাতের লেখা এর থেকে সুন্দর সম্ভব না। 7 নম্বর 1275 অ্যান্সার। ওকে ঠিক আছে, 1 নম্বর কি লেখছে? 7 নম্বর বুর আসে, বুর মানে কি? বা পিডিএফ। ওকে ওকে, ওকে ফাইন। সো আজান দিচ্ছে, আমরা একটু 1 মিনিট একটু অপেক্ষা করি। ওকে ফাইন, ধন্যবাদ। 10 জন, যে 10 জন স্টুডেন্ট আজান শুনে চলে গেছে, সো আই হোপ এই 10 জন স্টুডেন্ট এখনই নামাজে দাঁড়ায় যাবে। সো যারা আবারও বলি, যারা জামাতের সাথে নামাজ পড়ো, সো ইউ মে গো নাও, তোমরা জামাতের সাথে নামাজ পড়তে পারো। আর যারা জামাতের পরেও পড়ো, তোমরা ক্লাসটি করতে থাকো, কারণ হচ্ছে ক্লাসে কোনো ধরনের নামাজের বিরতি দিলে ঈশার নামাজের জন্য আমাদের অনেক লম্বা সময় থাকে। সো আমার মনে হয় না যে ঈশার নামাজ তোমরা নামাজের পরেই পড়তে পারো, চাইলে বাট যারা মসজিদে জামাতে পড়ো তোমরা চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। বাট বাকি যারা আসো ক্লাসটা করতে থাকো, ক্লাসটা ইনশাল্লাহ অনেক বেশি এনজয়েবল হবে। তোমাদের ভেতরে 1 মিনিট একটু সময় নিয়ে তারপরে হচ্ছে কথা বলি। তোমাদের ভেতর কেউ আসো যে আমাদের এই কোটা আন্দোলনের সময় রাস্তায় নামছিলা বা আহত হয়েছো বা আন্দোলনের সাথে একেবারে শরিক ছিলা রাস্তায়? বলো, তোমাদের একটু একটু গল্প করি 1 মিনিট 2 মিনিট। তারপরে তোমরা হয়তো বা জানো যে আমি এখন তোমাদেরকে যেইখানে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, এই যে এই বোর্ডে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, এইখান থেকেই আমাকে ধরে নিয়ে গিয়েছিল কোটা আন্দোলনের সময়। সব তো জেলে ছিলাম, তোমরা অনেকেই জানো, অনেকে হয়তো বা জানো না যে ভাইয়া 8 দিন হচ্ছে ছিলাম ডিবি অফিস। এই ক্লাসরুম থেকে এইখান থেকেই আমাকে নিয়ে গিয়েছিল।
সো খুব খুব দারুণ ঘটনা, জীবনে অনেক বড় একটা ঘটনা। সো এই ঘটনা তোমাদেরকে বলবো পাওয়ার প্লেতে যখন তোমরা থাকবা, ওইখানে আমরা বড় সময় পাবো, গল্প করার সময় পাবো। কারণ কিন্তু এইখানে আসলে মাত্র 2 ঘন্টা একটা ক্লাস তোমাদের সাইম ভাই আমাকে দিছে। সো 2 ঘন্টা, কারণ 9টা পর্যন্ত। সো সো 2 ঘন্টা ক্লাসে যে আবার গল্প করার মতো আসলে সময় নেই। তো তোমাকে বুঝাইতে হবে যে আমি আসলে কি পড়াইতে পারি। সো আমি যে গল্প করতে পারি, এইটা তো তোমরা বুঝলে আসলে লাভ হইলো না। কারণ তোমরা আসলে আসছো পাওয়ার প্লেতে তোমার নিজের প্রস্তুতিটা সেরা প্রস্তুতি নিতে, বাট তখন বলবো ইনশাল্লাহ। অনেক খারাপ করছিল হঠাৎ ইয়াসিন ভাইয়ের জন্য কথা বলছি। সাজিদ হাসান, ধন্যবাদ ধন্যবাদ। ওভাবে দেখে অনেক খারাপ লাগছিল, আহারে। তো অনেক কষ্ট লাগছিল, ঠিক একদম আপনাদের যারা অ্যারেস্ট করছে তাদের রিমান্ডে নিয়েছে। আমি ক্লাসটা করতে পারি না 1 আওয়ার। আকিব লেখছে আমি ছিলাম। আচ্ছা, ধন্যবাদ আজান দেওয়ার সময় কথা না বলার জন্য। আচ্ছা, ওকে। আল্লাহ রহমত বসির হব। ম্যাক্সিমাম ঘটনা আমরা একটা লাইভের ভিতরে বলে দিয়েছি, তারপরেও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার আছে জেলের ভিতরে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র এক্সপিরিয়েন্স। ঠিক আছে, টাকা না থাকলে কি করতে হয়, কিভাবে সারভাইভ করতে হয় এরকম একটা বদ্ধ জায়গায়, সেই জিনিসটা শিখে আসছি যে তোমার টাকা পাওয়ার কোনো ওয়ে নাই, অথবা মানে মানে যে ওয়ে আছে সেই ওয়েটাও আবার তোমার সাথে বিট্রে করতে পারে। সো এগুলা কারার বা জেলের ভেতরগত ব্যাপার। সো কোনোদিন সময় পাইলে ইনশাল্লাহ তোমাদেরকে বলবো যে আসলে কি কি দিনে গেছে, কি কি দেখছি। তারপরে রিয়াল যারা হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের মার্ডার করে বা খুনি বা আসামি, বা তাদের ব্যাপারটা কি বা জেলের পরিবেশ কি, এগুলো নিয়ে কথা বলবো পাওয়ার প্লেতে যখন সময় পাবো তখন ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব। ওকে, সময় চেঞ্জ হয়ে গিয়েছে, ইয়াস, সময় চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে ফাইন, চলো আমরা পড়াশোনা করি। পড়াশোনা করতে আসছি না, আমরা পড়াশোনা করি। 1 ঘন্টা হয়ে গিয়েছে, তোমরা কি টের পাইছো যে 1 ঘন্টা সময় শেষ? এবং তোমরা হয়তো এটাও টের পাও নাই যে আমাদের পড়াশোনাও অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে। আমরা আছি 10 নম্বর প্রবলেমে, আমাদের টোটাল প্রবলেম হচ্ছে 16টা। ঠিক আছে, এই 16 নম্বর প্রবলেম সলভ করার পরে বাকি যে এমসিকিউ আর সিকিউ গুলো আছে, এগুলো তো আমাদের কাছে ডাল ভাত লাগবে। এখন কি করতে হবে, নেক্সট 6টা প্রবলেম করতে হবে। এই 6টা বা 7টা প্রবলেম, এগুলো একটু বড় আছে, এগুলো একটু সময় লাগবে। 30 মিনিটের মতো সময় নিব আমরা ইনশাল্লাহ। 30 মিনিট আমরা সলভ করতে পারবো যদি তোমরা কোঅপারেট করো। ওকে ফাইন। সো এই প্রশ্নটা আসি, এটা না, সরি, এর আগে কই যেন ছিলাম, এই যে এটা। এই ধারাটির 9টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। সো এখন থেকে 10 নাম্বার থেকে শুরু করে 16 নাম্বার পর্যন্ত এই 7টা সিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই 7টা প্রবলেম যারা ভালো করে করতে পারবা, সসীম ধারা সিকিউ তোমরা অ্যান্সার করতে পারবা। চলো আমরা একটু দেখি। সো এই প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা গুণোত্তর ধারা বলছে 9টি পদের সমষ্টি বের করো। সো সমষ্টির সূত্র আমরা জানি, তাহলে আমরা লিখি যে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ হচ্ছে কি এ। সো এ কে আমরা প্রকাশ করব এ দিয়ে, এটা হচ্ছে 1। ধারাটি সাধারণ অনুপাত কিভাবে বের করব, দ্বিতীয় পদ আগে নিব, তারপর ভাগ দিব প্রথম পদ দিয়ে। সো 1/3 থাকে। এই 1/3 কিন্তু আবার 1-এর থেকে ছোট, রাইট? 1/3 1-এর থেকে ছোট, তাহলে 1-এর থেকে ছোটর যে সমষ্টির সূত্রটা, ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে সুতরাং আমাদের কি 9টি পদের সমষ্টি। ঠিক আছে, আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা আগে লিখি। n সংখ্যক পদের সমষ্টি এর যে সূত্রটা, এইটা আমরা একটু লিখি। কি ছিল, a ইন্টু আমাদের কে বড়, আর এর মান বড় না 1-এর মান বড়? 1 বড়, তাহলে 1 আগে লিখবো আর r পরে লিখবো। এখানে 1 মাইনাস r, উপরেরটার পাওয়ার n থাকে। তাহলে সুতরাং আমাকে যেহেতু 9টি পদের সমষ্টি দিছে, 9টি পদের সমষ্টি, তাহলে এবার আমরা মান বসাবো। এর মান হচ্ছে 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/3, এটার পাওয়ার হচ্ছে 9। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে আমরা এবার নিচে 1 মাইনাস 1/3। ওকে, এবার জাস্ট নর্মাল ক্যালকুলেশন করলেই
অঙ্কটা শেষ হয়ে যাবে। সো দেখো তাহলে 1 মাইনাস 1 বাই এবার 3 এর পাওয়ার যদি 9 দেওয়া হয় তাহলে কত হয় সেটা আমাদের বের করতে হবে। 3 এর পাওয়ার দিব হচ্ছে 9, 19,683। তাহলে এখানে হবে 19,683, আর নিচে হচ্ছে 1 মাইনাস 1 বাই 3, তার মানে 3 মাইনাস 1 বাই 3। এবার দেখো যখন আমরা লসাগু করব তাহলে এইটার লসাগুটা আমি একটু সরাসরি, তোমরা অনুমতি দিলে সরাসরি করি। লসাগু করলে 19,683 মাইনাস 1 হবে, তাহলে উপরে পাবো আমরা 19,682 1, আর নিচে হচ্ছে 19,683। এবার নিচের যে মানটা আছে 2/3, এটা গুণ করলে উল্টায় যাবে, হয়ে যাবে 3/2। এবার দেখো এবার আবার কি কাটাকাটি যায় কিনা। 19,683-কে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে আমরা এইটা দিয়ে এইটা কাটলে নিচে পাবো 6,561, আর 2 দিয়ে এইটারে কাটলে পাবো 19,682-কে 2 দিয়ে ভাগ করলে পাবো 9,841। সো এইটাই হচ্ছে অ্যান্সার। 9,841 ভাগ হচ্ছে 6,561। ওকে, সো এগুলো কি সহজ না? একেবারে সহজ। সো স্মরণ রাখতে হবে কি, দেখো আমি কিন্তু প্রথমে বেসিক ডিসকাশন প্রথম সেগমেন্টেই তোমাদেরকে প্রোস অ্যান্ড কনস মানে খুঁটিনাটি বলে দিছিলাম, যে এই যে আর এর মানটা বড় হইলে কি সূত্র, ছোট হইলে কি সূত্র, এগুলো মাথায় রাখা লাগবে। সো এগুলো যাদের মাথায় আছে অঙ্ক সহজ, ঠিক আছে? ওকে ফাইন। বিরিয়ানি আসতেছে, দাঁড়াও, তুমি বিরিয়ানি খাও, তোমাকে বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করতেছি। ওকে, ওকে ফাইন, ফাইন, শেষ। ও বিরিয়ানি খাইতে চলে গেছে। এরপরে 10 নম্বর শেষে যাচ্ছি 11 নম্বরে, ঠিক আছে? অনেকজন SW যাচ্ছ, তোমাদের SW হচ্ছে সিকিউ আর MCQ গুলা, ঠিক আছে? কিন্তু প্রবলেম সলভিং পার্টটা আমি নিজের হাতে পুরোটা পড়ায় দিতে চাই, কারণ প্রত্যেকটা প্রবলেম ইম্পর্টেন্ট। এই প্রবলেমগুলো তোমরা নিজেরা কতটুকু ভাবে নিজেরা পারবো আমি জানি না, বাট আমি করায় দিলে আমার মনে হয় যে তোমরা সব MCQ আর সিকিউ নিজেরা পারবা। সো সিকিউ MCQ পার্ট আমি তোমাদেরকে SW দিব, বাট এইখান থেকে আমরা এই পার্টগুলো একটু ভালো করে করি। কোন সমান্তর ধারার 25তম পদ 99, এই যে খুব ইম্পর্টেন্ট, 3 স্টার। কোনো না কোনো বোর্ডে শিওর থাকো তোমার এসএসসি পরীক্ষা এটা পাবা। কোন সমান্তর ধারার 25তম পদ 99, কোন সমান্তর ধারার 25তম পদ হচ্ছে 99, আর 31তম পদ 31তম পদ হচ্ছে 135 যদি হয় সমান্তর ধারাটির প্রথম 40টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথমে আমরা একটু তাকাই যে কি বের করতে দিছে। 40টি পদের সমষ্টি, সমান্তর ধারার 40 পদের সমষ্টির জন্য দুইটা ইনফরমেশন দরকার। একটা হচ্ছে a প্লাস, সূত্র কি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে এখানে আমার a এর মান লাগবে, n এর মান লাগবে, আর হচ্ছে d এর মান লাগবে। যেহেতু 40টি পদ বলছে, সো n এর মান 40, তাহলে আর a আর d এর মান লাগবে। এই a আর d এর মান আমরা বের করব এই দুইটা জায়গা থেকে। তার মানে a এর মান আর d এর মান আমার কাছে নাই, সো আমরা এগুলো একটু ধরে নিই। সো ধরি ধারাটির প্রথম পদ হচ্ছে a, প্রথম পদ a, এবং সাধারণ অন্তর হচ্ছে d, এই দুইটা ধরে নিলাম। এবার এইখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পাবো, তাদের সমাধান করলেই a আর d পেয়ে যাব। তাহলে দেখো প্রথমে কি 25তম পদ। আচ্ছা, তাহলে আমাদের 25তম পদ কত দেওয়া আছে? 25তম পদ দেওয়া আছে হচ্ছে 99। 25তম পদের সূত্র কি? a প্লাস 25 মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু 99। তার মানে আমরা এখান থেকে পাবো a প্লাস 24d ইজ ইকুয়াল টু 99। সো এইটা হচ্ছে আমার একটা ইকুয়েশন। সিমিলার ভাবে আমার কাছে দেওয়া আছে 31তম পদ 135। আবার 31তম পদ দেওয়া আছে হচ্ছে 135। তাহলে 31তম পদের সূত্র হচ্ছে a প্লাস
31 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 135, তার মানে হচ্ছে এ প্লাস 30 ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 135। এবার দেখো এই দুইটাকে যদি আমরা সমাধান করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত কি পেয়ে যাব, এই দুইটাকে সমাধান করলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত এ এবং ডি এর মান, যেটাকে ইউজ করে আমরা n তম পদের সমষ্টি বের করতে পারবো। কিভাবে সমাধান করা যায়, 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ দিলে এই এ আর এ কাটা যাবে, ডি এর মান বের হয়ে যাবে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 নং সমীকরণ থেকে 1 নাম্বার সমীকরণ বিয়োগ দিব। তাহলে দেখো এ থেকে এ বাদ, 30 ডি থেকে 24 ডি বাদ দিলে থাকবে 6 ডি, আর 135 থেকে যদি 99 বাদ দেই তাহলে থাকবে 36। তাহলে ডি এর মান আমরা পেয়ে গেলাম 6। এবার এ এর মান কিভাবে বের করব, ডি এর মানটা একটা সমীকরণে বসাই দিলে হবে। সো ডি এর মান আমরা কি করতে পারি, একটা সমীকরণে বসাইতে পারি। সো 1 নং এ বসাই। সো ডি এর মান যদি আমরা 1 নং এ বসাই তাহলে দেখো এ প্লাস 24 ইন্টু ডি এর জায়গায় 6 ইজ ইকুয়াল টু 99। ওকে, তাহলে এ ইজ ইকুয়াল টু হবে 99 মাইনাস 24 গুণ হচ্ছে 6। তাহলে আমরা যদি 24 গুণ 6 করি পাবো 144, তাহলে হবে 144, তার মানে আমরা পাবো মাইনাসের 45। সো তাহলে আমাদের কাছে এ এর মান আছে, ডি এর মান আছে, তাহলে আমার এন এর মান, n তম পদের সমষ্টি বের করা, 40টি পদের সমষ্টি বের করা ডাল ভাত। তাহলে চলো আমরা বের করে ফেলি। সুতরাং 40টি পদের সমষ্টি কত হবে, আমাদের সূত্র হচ্ছে কি n/2, এই হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস, আচ্ছা আমরা একটা কাজ করি, পরে মান বসাই, আগে সূত্রটা লিখি, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এবার মান বসাই 40/2 2 ইন্টু -45 প্লাস 40 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 6। ওকে দেখো কি রে ভাই, এখানে সমান সমান লিখছি কে, তো সমান সমানে কিছু নাই। তাহলে এখানে হচ্ছে 20 ইন্টু, এখানে দেখো মাইনাসের 90, আর এখানে হচ্ছে 39 গুণ হচ্ছে 6, 39 39 গুণ 6 234 হচ্ছে প্লাসের, তাহলে 20 গুণ 234 বাদ দিলে থাকবে হচ্ছে 144। তাহলে 144 গুণ 20 2880 এটা হচ্ছে অ্যান্সার 2880। বাইরে ভাই আমার অনেক আগে করে ফেলছো তোমরা, ভেরি গুড। ওকে ফাইন, সো যারা করছো ভেরি গুড, ওকে ভেরি গুড। সো সহজ না, কঠিন কিছু নাই, তুমি ধাপ জানলেই হচ্ছে। তাহলে আমাদের দেখো আমি আবারও বলি, আমাদের এই প্রশ্নটা সলভ করতে হলে আমাদের যেটা লাগবে যে সমান্তর ধারাটির প্রথম 40টি পদের সমষ্টি লাগবে, সমান্তর ধারাটির প্রথম 40টি পদের সমষ্টি লাগবে। সো 40টি পদের সমষ্টি বের করতে গেলে n এর মান হচ্ছে কত, 40 দিলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ধারাটির আর লাগবে এ আর ডি আমরা বের করব হচ্ছে এই দুইটা ডাটা থেকে। আমরা এইখান থেকে পেয়ে যাব হচ্ছে আমাদের একটি সমীকরণ, এইখান থেকে পেয়ে যাব আরেকটা সমীকরণ, দুইটা সমীকরণকে সমাধান করলেই আমাদের কাজ শেষ। ওকে, নো প্রবলেম। ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। 11 পরে 12 নাম্বার প্রবলেম নাম্বার 12 কি বলছে দেখি। 11, 9, 7 সমান্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি -133 হলে n এর মান কত? খুবই সুন্দর, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে যে কয়টা আছে পরবর্তী সব কয়টা ইম্পর্টেন্ট। এই সমান্তর ধারাটির n সংখ্যক পদের সমষ্টিটা দেওয়া আছে, আমাদের বলছে n এর মান বের করতে। তাহলে আমরা কি করব, সমষ্টির সূত্র লিখে মানটা বসাবো, সমাধান করলেই চলে আসবে। তাহলে দেখো আমাদের কি কি দেওয়া আছে,
প্রথম পদ এ কত 11, বোঝাই যাচ্ছে এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারায় থাকে হচ্ছে সাধারণ অন্তর ডি হচ্ছে 9 - 11 মানে হচ্ছে -2। আচ্ছা, এবার কি দেওয়া আছে? n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। সমষ্টি কত দেওয়া আছে? -133। এবার সমষ্টির সূত্র কি? n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d ইজ ইকুয়াল টু -133। এবার দেখো, তাহলে আমরা n ইন্টু এই দুইটা এইখানে যায় গুণ হয়ে যাবে, এটা পরে গুণ করতেছি। আচ্ছা, এরপরে আমাদের এইখানে 2 ইন্টু এর মান কত? 11 প্লাস এখানে n এর মান আমরা জানি না, d এর মান কত? -2, আর 2 ওইখানে যায় গুণ হয়ে গেল 266 হবে। ওকে, এরপরে লাইন আরেক লাইন করা যায় এখানে। সো n ইন্টু এখানে হচ্ছে 22, এখানে -2 দিয়ে গুণ করলে -2n, মাইনাসে মাইনাসে প্লাসে 2, আর এইখানে হচ্ছে মাইনাসে 266। ওকে, জাস্ট মিডল টার্ম করলে মানটা বের হয়ে যাবে। এরপরে এবার এই n দিয়ে গুণ করে দিব। তার আগে দেখো, n দিয়ে এই -2n কে গুণ করলে হবে -2n²। এখানে 22 আর 2 মিলে 24, এই 24-এর সাথে n গুণ করলে প্লাসের 24n, আর এই -266 এই পাশে আসলে প্লাসের 266 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো, পরেকে -2 দিয়ে ভাগ করা যায়, তাহলে n², এটা হয়ে যাবে -12n, আর এইটা হয়ে যাবে -133 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মিডল টার্ম করতে হবে 133-এর। তাহলে 133-কে কিভাবে বানানো যায়? 133-কে, হ্যাঁ, 19 আর 7 দিয়ে করা যায়। তাহলে আমরা মাইনাসের 19n নেই আর প্লাসের 7n নেই, তাহলে 133 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো, n কমন গেলে n-19, 7 কমন গেলে n-19 ইজ ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে n-19 আর হচ্ছে n+7 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা পাবো হয় n-19 ইজ ইকুয়াল টু 0, তাহলে n এর মান এইখান থেকে পাবো 19, অথবা n+7 ইজ ইকুয়াল টু 0, তাহলে n এর মান -7। এটা গ্রহণযোগ্য নয়, কারণ n হচ্ছে পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। সো তাহলে আমাদের আনসার হচ্ছে n ইজ ইকুয়াল টু 19, এটাই ঠিক আছে। এখন শুধু সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ ভাইয়া, শুধু সূত্রগুলো মুখস্থ রাখতে পারলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না, জাস্ট সূত্রগুলো মুখস্থ থাকলেই হবে। তাহলে দেখো, কঠিন কিছু না, কিন্তু সহজ। 12-এর পর 13, এই 13 নম্বর প্রশ্ন, ঠিক আছে। আজকের ক্লাসে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 11 এবং 13। দেখো, এই দুইটা প্রশ্ন একটা একই রকম, একটা সমান্তর ধারার আর একটা গুণোত্তর ধারার, ঠিক আছে। সমান্তর ধারার একটা আমরা করছি 11 নম্বরটা। দেখো, এখানে দুইটা ইনফরমেশন দেওয়া ছিল, এই দুইটা থেকে এ আর ডি বের করে ফেলছিলাম, রাইট। এখানেও ঠিক একই কাজ, এখানেও দুইটা ইনফরমেশন আছে, এখান থেকে এ এবং আর বের করতে হবে, পরবর্তীতে অন্য কোনো কাজে লাগানো যাবে। যেরকম আমাকে বলছে পঞ্চম পদ নির্ণয় করো, পঞ্চম পদ কিভাবে বের করবো? এ আর 5-1, তাহলে এ আর আর এর মান লাগবে। এই এ এবং আর এর মান বের করার জন্যই আমাকে এখানে দুইটা জিনিস দেওয়া আছে, একটা পঞ্চম পদ আর একটা হচ্ছে তৃতীয় পদ, একটা হচ্ছে অষ্টম পদ। তাহলে আমরা এ এবং আর আমাদের বের করতে হবে। তাহলে আগে আমরা ধরি প্রথম পদ হচ্ছে এ, গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে এ, এবং সাধারণ অনুপাত হচ্ছে আর। ওকে, এবার দেখো, এটা হচ্ছে তৃতীয় পদ। ওকে, তাহলে এই হচ্ছে তৃতীয় পদ। তৃতীয় পদের সূত্র কি? তৃতীয় পদের মান দেওয়া আছে 1/√3। তৃতীয় পদের সূত্র কি? a ইন্টু r⁻³ - 1, তাহলে 1/√3, তার মানে হচ্ছে
এ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/√3। সো এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ বের হইলো, সরি একটা ইকুয়েশন বের হইলো। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইকুয়েশন বের হইলো। এবার আবার দেওয়া আছে অষ্টম পদ, এই হচ্ছে অষ্টম পদ, কত 4√2 ভাগ 27। অষ্টম পদের সূত্র হচ্ছে এ আর 8 - 1 ইজ ইকুয়াল টু 4√2 27। তাহলে এখান দিয়ে পাবো এ আর 7 4√2 27। তাহলে এবার দেখো আমার কাছে দুইটা ইকুয়েশন আছে, এটা হচ্ছে একটা ইকুয়েশন, এটা হচ্ছে একটা ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশনকে এবার একটু নাড়াচাড়া যদি দেই, তাহলে আমরা এখান থেকে এ এবং আর পেয়ে যাব। আগেরবার কি করছিলাম, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করছিলাম, দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ মাইনাস করছিলাম, আর এটা যেহেতু গুণোত্তর দ্বারা, সো ভাগ করব। তাহলে 2কে 1 দিয়ে ভাগ দিব। সো 2 নংকে ভাগ যদি দেই হচ্ছে, ভাগ দেই যে 1 নং দিয়ে, তাহলে আমরা এখান থেকে পাই, দেখো দেখো উপরে হচ্ছে এ আর 7 আর নিচে হচ্ছে এ আর স্কোয়ার। এখানে উপরে হচ্ছে 4√2 ভাগ 27 আর এইখানে হচ্ছে 1/√3। ঠিক আছে, ওকে। তাহলে এবার দেখো কাটাকাটি যায় এ এ, আর স্কোয়ার আর 5, এখানে r⁵ থাকে। ঠিক আছে, এবার দেখো আর কি কাটাকাটি যায়, এখানে 4√2 আর 27। ওকে, সো 4√2 27 আর এখানে আছে 1/√3, সো r⁵। এবার কাটাকাটি যদি করি, আমার সরি 1/√3টা উল্টায় যাবে, তাহলে এটা হয়ে যাবে √3। ঠিক আছে, আচ্ছা। তারপরে এই √3 এইটা দিয়ে যদি কাটি, তাহলে এইখানে থাকবে 9√3। সো এবার এইখানে অনেকে বুঝবা না যে কেন হইলো, একটু দেখো √3কে উপরে হচ্ছে √3 আর নিচে হচ্ছে 27, 27কে কি আমি 9 × 3 লিখতে পারি না, 3 নং 27। আর এই 3 পরিবর্তে √3 × √3 লিখতে পারি না, তাহলে এই √3 আর এই √3 কাটা গেলে 9√3 থাকে। এই যে দেখো 9√3 আছে, তাহলে 9√3 যদি থাকে, তাহলে দেখো ফার্দার, তাহলে আমরা এখান থেকে r⁵ লিখে এইখানে 4√2 পরিবর্তে √2 আর এইটার পরিবর্তে √3 পুরোটার পাওয়ার 5 দিতে পারি। কেননা 4√2 মানে হচ্ছে 5টা √2 এর গুণফল। এই যে দেখো 4√2 মানে √2 গুণ √2 গুণ √2 গুণ √2 গুণ √2, এই 5টা √2 মিলে এই যে √2⁵ হইলে 4√2 হয়। কিভাবে দেখো, এইখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2, 2 2 4 আর এই একটা √2 বাকি থাকে 4√2। তার মানে হচ্ছে 4√2 মানে হচ্ছে আমার 5টা √2 এর গুণফল। তাহলে 4√2 ভাগ 9√2, তাহলে এখান থেকে এই পাওয়ার বাদ যায়, তাহলে আর এর মানটা আমরা পেয়ে যাই √2 বাই হচ্ছে √3। তাহলে যেহেতু আমরা আর এর মানটা পেয়ে গেছি, তাহলে এখন আমার লাস্ট একটা কাজ, দাঁটি পঞ্চম পদ বের করতে বলছে। তাহলে সুতরাং পঞ্চম পদ হবে এ আর 5 - 1। তাহলে এর মান কত ভাই, এর মান হচ্ছে এ কোথায়, এ আমরা কই জানো বের করছিলাম, ও এ বের করি নাই, আই হায়, এর মানটা আগে বের করা লাগবে, তো পরে এটা। এবার এর মান বের করব কোথায়, কিভাবে, আমরা এই আর এর মান 1 নম্বর সমীকরণে বসাই। তো 1 নং হতে আমরা পাবো, 1 নং হতে পাবো এ আর স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে পাবো 2/3 ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে এর মান আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে 3টা ওই পাশে যাবে √3/2। ঠিক আছে, কিভাবে দেখো, এই 3টা উপরে যাবে, √3 সাথে এই 3 কাটলে উপরে √3 আর এই 2টা নিচে যাবে। এবার বাকি কাজটা তোমরা করে ফেলবা, আমি আর করাচ্ছি না। সুতরাং পঞ্চম পদটা তোমরা বের করে ফেলবা। পঞ্চম পদ কিভাবে বের করবা, এ আর 5 - 1 দিয়ে।
এর মান হচ্ছে √3/2 আর আর এর মান হচ্ছে √2 ভাগ √3, এইটার উপরে দিতে হবে পাওয়ার 4। এবার যা আসবে তাই হচ্ছে অ্যান্সার। ওকে ফাইন। দেখো কতজন আছে আমাদের সাথে এখন, 1 ঘন্টা 24 মিনিট সময় হয়েছে, 147 মানে 150 জন স্টুডেন্ট আমাদের সাথে আছে। ওকে ফাইন। সো কমেন্ট বক্সে জানাও, নিশ্চিত থাকো এই 13 এবং হচ্ছে 11 এই দুইটার একটার প্রশ্ন তোমার বোর্ডে আসবে। 13, 11, 12 এই এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট। 11, 12, 13 এই প্রত্যেকটা প্রবলেম মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লিয়ার, ফাইন। ওকে, তাহলে এবার আমরা পরের প্রশ্নে যাই, দেখি পরের প্রশ্ন কি বলছে। একটি গ্রন্থধার তৃতীয় পদ এত, সপ্তম পদ এত, গ্রন্থধারটি 4টি পদের সমষ্টি বের করতে বলছে। সো এটা তোমাদের কাজ, ডু ইয়োরসেলফ। ঠিক আছে, সো এটা কোনটার মতো দেখো, এটা জাস্ট আমাদের আগের প্রশ্নটার মতো, 13টার মতোই। জাস্ট এইখানে আমরা এ এবং আর এর মান বের করে পঞ্চম পদ বের করছি, আর এইখানে যেটা করতে হবে এ এবং আর এর মান বের করে 4টি পদের সমষ্টি বের করতে হবে। 4টি পদের সমষ্টি বের সূত্র অ্যাপ্লাই করে দিবা। আর এর মান যদি বড় হয় তাহলে কোন সূত্র, আর আর এর মান একের থেকে ছোট হলে কোন সূত্র, এটা তোমরা জানো। ঠিক আছে, তাহলে এইটার জন্য তোমরা হচ্ছে 13 নম্বর প্রশ্নটা ফলো করতে পারো। ঠিক আছে, 13 নম্বর প্রশ্নটাকে ফলো করতে পারো, আগেরটা 13 ছিল। ওকে, সো এটা গেল হচ্ছে 14, এটা তোমরা নিজেরা করবা। এবার আসো 15। ওকে, এইটাও তোমাদের নিজেদের কাজ। ঠিক আছে, সেম প্রশ্ন 15। কমেন্ট বক্সে জানাও এইটা পারবা কিনা। এইখানেও আগের মতো করে এইটা এবং এটা দিয়ে কি বের করবা, এ এবং আর এর মান বের করে ফেলবা, এই যে এই দুইটা থেকে। এবার ধারাটি বের করতে বসে। সো ধারাটি, প্রথম পদ এই এ এর মান বের করব, দ্বিতীয় পদ হবে এ আর, তৃতীয় পদ হবে এ আর স্কয়ার। ঠিক আছে, 3টা 4টা পদ মান বের করলে এ এবং আর এর মান এখানে বসাইলেই ধারাটা তৈরি হয়ে যাবে। পারবা? 15 পারবা, আশা করি পারবা। 16 নাম্বার প্রশ্ন, লাস্ট অফ অল। ওকে, সো এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট। সো আমি কিন্তু দেখো কখনো কথা রাখি না, এরকম হয় না। আমি তোমাদেরকে বলছিলাম যে 1.5 ঘন্টার দিকে আমাদের এই প্রবলেম সলভিং শেষ হবে। এখন 1 ঘন্টা 27 মিনিট, আর 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ এটা শেষ হবে। সো এইটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, 7 + x + y + z + 435 একটি গুণোত্তর ধারা x, y এবং z এর মান বের করতে হবে। সো আমার কাছে দেখতে হবে দেওয়া আছে কোনটা, প্রথম এবং পঞ্চম পদ দেওয়া আছে। সো এখান থেকে আমরা প্রথমে আর এর মান বের করব। আর এর মান বের হয়ে গেলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সব কয়টা পদ বের করা যায়। চলো আমরা একটু বের করে ফেলি। সো আমাদের এখানে ধারাটির প্রথম পদ কত দেওয়া আছে, ধারাটির প্রথম পদ দেওয়া আছে এ, এর মান 7। এটা আরো সহজ। ঠিক আছে, আগের গুলোর ভিতরে আমার যেটা করছিল প্রথম পদ দেয় নাই, এখানে প্রথম পদ দেওয়া আছে। আচ্ছা, এবার এটা হচ্ছে পঞ্চম পদ দেওয়া আছে 4375। তাহলে পঞ্চম পদের সূত্র হচ্ছে এ আর 5 - 1 = 4375। ওকে, তারপর এবার এর মান হচ্ছে 7 r⁴ = 4375। এবার আমরা এখানে r⁴ = 7 দিয়ে ভাগ করে দিই। তাহলে 4375 কে যদি 7 দিয়ে ভাগ করি 625 হয়, 625। এবার আমার দেখতে হবে, এবার আর এর মান বের করতে হবে। তাহলে কোনো কিছুর পাওয়ার 4 দিলে এই জিনিসটা আসে, সেটা আমার ট্রাই করতে হবে কার পাওয়ার 4 দিলে এটা আসে। সো তোমরা 25-এর পাওয়ার 4 দিয়ে দেখতে পারো, না ভাই 5-এর পাওয়ার 4, হ্যাঁ 5-এর পাওয়ার 4 দিলে হয়ে যাবে। তার মানে হচ্ছে r⁴ 5-এর পাওয়ার 4। তাহলে উপরের পাওয়ার কাটা যায়, তাহলে আমরা এখান থেকে পাবো আর এর মান হচ্ছে 5। সো তাহলে আমাদের কাছে আর এর মান চলে আসছে। সো আমাদের x, y, z বের করতে হবে। x মূলত কি, x হচ্ছে দ্বিতীয় পদ। সো দ্বিতীয় পদ x = হচ্ছে a r, রাইট। তাহলে a এর মান কত,
7 গুণ হচ্ছে 5, তার মানে হচ্ছে 35। তারপর হচ্ছে তৃতীয় পদ হচ্ছে y, এখানে a r স্কোয়ার, তাহলে 7 ইন্টু 25 হবে 5কে স্কোয়ার করলে, তাহলে এখানে পাবো 175। তারপরে চতুর্থ পদ হচ্ছে কি z, a r কিউব, 7 গুণ 125, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 875। সো 875, ঠিক আছে? সো সহজ না? সহজ। সো ডান অ্যান্ড ডাস্টেড, শেষ আমাদের প্রবলেম সলভিং পার্ট কমপ্লিট। আলহামদুলিল্লাহ আমরা আমাদের একেবারে 1 ঘন্টা 1.5 ঘন্টা, আমি বলছিলাম 1.5 ঘন্টা লাগবে এই সেগমেন্টটা শেষ করতে, সো একেবারে 1.5 ঘন্টার ভিতরেই আমাদের প্রবলেম সলভিং শেষ। এবার এমসিকিউ এবং সিকিউ একটা ধামাকা হবে, জাস্ট তোমরা খালি তোমাদেরকে দেখাবো, তোমরা বলবো আরে এগুলো সব পারি, ঠিক আছে? সব পারি, ঠিক আছে? চলো তাহলে আমরা এবার একটু দেখি আসলে কি আসছে, কি এমসিকিউ আসছে, এগুলো পারা যায় কিনা নাকি অনেক কঠিন। এই ধারাটির প্রথম 2 ইন্টু n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি, হ্যাঁ এইখানে একটা টুইস্ট আছে, দুই একটা এমসিকিউ খুবই মজার। এই ধারাটার এই যে দেখবা যে এরকম কিছু ধারা দেখবা যে সেম জিনিস প্রথমে যোগ পরে বিয়োগ, একটা যোগ একটা বিয়োগ, একটা যোগ একটা বিয়োগ, তাহলে তোমার এখানে দেখতে হবে যাদের সমষ্টি বের করতে বলছে সেটা কি জোড় নাকি বিজোড়। এইটা হচ্ছে জোড়, জোড় সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে, যেহেতু 2 দিয়ে গুণ আছে। তাহলে আমরা একটু টেস্ট করে দেখি তো আসলে ঘটনা কি ঘটে। এই যে দেখো আমরা যখন জোড় সংখ্যক, তার মানে দুইটা, দেখো এই দুইটার যোগফল কত হয়? 0। আচ্ছা হয়তো আবার 4টা হইতে পারে, এই 4টার যোগফল কত? 0। তারপরে যদি আমি আরো দুইটা যদি নেই তাহলে দেখো একটা হবে +4 একটা -4, তারপরেও এই সবকটার যোগফল কত হবে? 0। তাহলে জোড় সংখ্যক পদের সমষ্টি হবে 0। তাহলে অ্যান্সার হচ্ছে এইটার জন্য কত? 0। সো ডি নাম্বার হচ্ছে এইটার অ্যান্সার, ঠিক আছে? সহজ না? প্রত্যেকটা প্রশ্ন। এতবার ধারাটির 15তম পদের মান কত? তাহলে সূত্র হচ্ছে a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি, এর মান হচ্ছে -8 প্লাস এখানে হচ্ছে 14, আর ডি এর মান হচ্ছে দেখো কত করে আমার কি হয়েছে, বাড়ছে। এইখানে হিসাব করতে কঠিন লাগতেছে, এইখানে এসে হিসাব করো, 7 থেকে 2 বাদ, তাহলে 5, তাহলে এই হচ্ছে 5, তাহলে 5 14 হচ্ছে আমার 4 5 20 70, তার থেকে 8 বাদ দিলে 62, তাহলে অ্যান্সার হচ্ছে প্রথমটা, ঠিক আছে? ওকে কিরে ভাই, বরিশাল নরসিংদী এগুলো কি? দেখো এখানে এমসিকিউ সব পারা যাবে। এই ধারাটির কোন পদ n এর মান বের করতে বলছে, তার মানে হচ্ছে a ধরে নিলাম n তম পদ, তাহলে a আর n-1 এর মান দেওয়া আছে 1/4। দেখো প্রথম পদ হচ্ছে 32, তাহলে এই হচ্ছে 32। সাধারণ অনুপাত কত? 16/32 মানে হাফ, রাইট? তাহলে আমার এইখানে হবে হাফ, পাওয়ার হচ্ছে n-1 ইজ ইকুয়াল টু 1/4, তাহলে 1/2 n-1 ইজ ইকুয়াল টু 1/4 গুণ 32, 64 128। এখন দেখো আমার যেটা করতে হবে, এইখানে বেস যেহেতু হাফ, তো এইখানেও বেস হাফ বানাইতে হবে, হ্যাঁ হাফ, তাহলে এইখানে যেহেতু হাফ, সো এইখানেও আমার বেস হাফ বানাইতে হবে। তাহলে আমার দেখো হাফ মানে দাঁড়াও 2 এর পাওয়ার মনে হয় 8 দিলে হয় নাকি 7 দিলে আমরা পাবো এটা। তাহলে দেখো তাহলে আমরা পাবো n-1 ইজ ইকুয়াল টু 7, n ইজ ইকুয়াল টু 8। সো তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, ঠিক আছে? এবার কি মনে হয়, সাধারণ অনুপাত বের করতে বলছে, পরপদ ভাগ আগের পদ, পরপদ হচ্ছে √7 আর আগের পদ -1, তার মানে হচ্ছে -√7। না পারার কিছু আছে? যারা এই 1.5 ঘন্টা ক্লাস করছে তাদের জন্য সব ডাল ভাত। এই ধারাটির চতুর্থ পদ কত? তাহলে ওই যে লাস্টের যে অঙ্কটা করলাম ওটার মতো, তাহলে দেখো এইটা হচ্ছে কি 5 নম্বর পদ, গুণোত্তর ধারা, তাহলে 5 নম্বর পদ হচ্ছে AR4, এর মান দেওয়া আছে 162, এর মান হচ্ছে 2 যদি বসাই 2 এইটারে ভাগ হয়ে যাবে,
এটা যদি ভাগ হয় তাহলে হবে 81। তাহলে এবার দেখো 3 এর পাওয়ার 4 দিলে 81 হয়। তাহলে এই 4 কাটা, আর এর মান হচ্ছে 3। আর আমার কি বলতে বলছে? চতুর্থ পদ। আচ্ছা, চতুর্থ পদের সূত্র হবে এ আর কিউব। তাহলে এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 3, তার উপর দিব কিউব। তাহলে এখানে 27, 27 দুগুণ 54। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 54। সো কঠিন কিছু না। পরেরটা, এটা কত? দেখো 2, 3, 4, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এটা যে সবার আগে উত্তর দিতে পারবা সে এসএসসি পরীক্ষা ম্যাথে নিশ্চিত এ প্লাস পাবা। ঠিক আছে, সবার আগে যে অ্যান্সার দিতে পারবা। 2 + 3 + 4 + 50। দেখো এইখানে একটা চালাকি করছে, এক দেয় নাই, এক দেয় নাই। সো সে যদি চালাকি করতে পারে, আমরা কি চালাকি করতে পারি না? আমরাও চালাকি করে এক যোগ করে দিব। এক যোগ করার পর এবার সমষ্টির সূত্র বের করলাম। n সংখ্যক স্বাভাবিক সমষ্টির সূত্র হচ্ছে 50 × 50 + 1 ভাগ হচ্ছে 2, রাইট? তাহলে এখান থেকে কাটাকাটি করলে হয় 25 গুণ হচ্ছে 51। 25 গুণ 51। সো 25 গুণ 51 যদি নেই তাহলে আমরা পাবো 1275। কিন্তু ওই যে চালাকি করে যে এক যোগ করছিলাম, সেই একটা এবার বিয়োগ করে দিব। তাহলে 1274 হচ্ছে আমাদের বাকি এতটুক এর যোগফল। ঠিক আছে, সো 1274 হচ্ছে এটার জন্য অ্যান্সার। সুন্দর। 1275 যারা বলতেছো তোমরা ধরা, 1275 যারা বলছো ধরা কিন্তু। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে 1274 এটার জন্য। ওকে, ফাইন। এরপরের পরবর্তী প্রশ্ন, নেক্সট প্রশ্ন, এই ধারাটির আরতম পদ কোনটি? তাহলে এইটা কোন ধারা? বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যক। তাহলে বিজোড় সংখ্যক এর জন্য কত হবে? পদ, বিজোড় সংখ্যক এর আরতম পদ কত হবে? এখানে একটু ঝামেলা আছে। আমরা যেই শর্টকাটটা দেখছিলাম সেটা হচ্ছে আরতম পদের সমষ্টি, আর এখানে বলছে আরতম পদ। তো সাবধানে খেলতে হবে। সো কিভাবে খেলা যায়? এই যে দেখো, এইভাবে খেলা যায়। তুমি অপশন টেস্ট করতে পারো। তো আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আর এর মান 1 বসাইলে প্রথম পদ বের হবে। দেখো এখানে আর এর মান যদি আমি 1 বসাই, 2 - 3 -1 আসে। ওইখানে কি -1 আছে প্রথম পদ? তাহলে এইটা উত্তর না। ঠিক আছে, আবার এইখানে 1 বসাইলে প্রথম পদের মান আসে 5, এইটাও উত্তর না। এইখানে 1 বসাইলে প্রথম পদের মান আসে 3, তাহলে এইটাও উত্তর না। এইখানে 1 যদি বসাই, প্রথম পদটা এখান থেকে আসবে কত? 1 আসবে। এখানে যদি আমি 2 বসাই, দ্বিতীয় পদটা আসবে 3। এখানে 3 বসাইলে তৃতীয় পদটা আসবে 5। তার মানে এইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সো মাঝে মাঝে একটু চালাকি করতে হবে। ওকে, পরের প্রশ্ন, এই ধারাটি 9 পদের সমষ্টি কত? সো এই বিজোড় সংখ্যক স্বাভাবিক পদের 9 পদের সমষ্টি হবে কত? 9 স্কয়ার। মনে আছে? এই যে বিজোড় সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে n স্কয়ার। তাহলে 9কে স্কয়ার করলে কত হয়? 81। তাহলে দেখো তোমার কি উপকার হইলো ওই সূত্র পড়ে, নাকি অপকার হইলো? উপকার হইলো। সো তাহলে এই সূত্র যে কয়েকটা এক্সট্রা লেখাইছি, সেই সূত্রগুলো একটু মাথায় রাখবা, কারণ এই প্রশ্ন তুমি 9 পদের সমষ্টি ক্যালকুলেটরে যোগ করতে 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 অনেক সময় যাবে গা। পরের প্রশ্ন, প্রথম 27টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? তাহলে প্রথম 27 × 27 যোগ 1 ভাগ হচ্ছে 2, যত আসবে তত। সো আই হোপ তোমরা তাহলে এই এমসিকিউ গুলো পারবা। এই বাকি এমসিকিউ গুলো তোমাদের কাজ, তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। এবার আসো সিকিউতে। এবার 10 মিনিট সিকিউ নিয়ে কথা বলবো, তাহলে তারপরে বিদায় নিব। আই হোপ তোমরা অলরেডি বুঝে গেছো যে পাওয়ার প্লে ক্লাসে যে ভাইয়ারা ক্লাস নেবে বা আমরা যারা ক্লাস নিব, তোমাদের কোন লেভেলে পড়াবো, কোন লেভেলে আমরা খেলবো এবং কি কি পড়াবো। ঠিক আছে, এইটা জাস্ট একটা ট্রেলার ছিল আজকের ক্লাসটা, বাট ট্রেলার আর মুভির লেভেল পুরো আলাদা হয়ে যাবে। পাওয়ার প্লেতে আসো যারা আসো নাই এখনো, আর যারা আসো তোমরা তো থাকবাই, আর যারা এখনো আসো নাই পাওয়ার প্লেতে ভর্তি হও না, ইনশাল্লাহ খেলা হবে পাওয়ার প্লেতে। সিকিউ সলভিং তোমরা জাস্ট আমাকে বলবা যে ভাইয়া এই অঙ্কটা আপনি করার নাই, বা এই অঙ্কটা আমরা পারবো না, আজকের আলোচনায় এই অঙ্কটা ছিল না, এটা জাস্ট বলবা। ঠিক আছে, আমি কয়েকটা সিকিউ তোমাদেরকে দেখাই। প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি পড়াইছি না? পড়াইছি। দেখো র্যান্ডম আমি আন্দাজে একটা
নিছি সমান্তর ধারাটির 40টি পদের সমষ্টি। কোন সমান্তর ধারা 25তম পদ 99, 91তম পদ 135। এই অঙ্ক করাইছি না? করাইছি, তাহলে পারবা। পরের প্রশ্ন, গুণোত্তর ধারা নির্ণয় করো। এই যে একটি গুণোত্তর ধারা, তৃতীয় পদ দেওয়া আছে, নবম পদ দেওয়া আছে, নবম পদ দেওয়া আছে, গুণোত্তর ধারা বের করতে বলছে। করাইছি প্রবলেম সলভিং এ, এই অঙ্ক পারা যায়। পরের বোর্ড, বরিশাল বোর্ড 2022, এইটা দিছে এই ধারাটির কোন পদ 304, মানে এন এর মান বের করতে বলছে একটা সমান্তর ধারা দিয়ে। এই ধরনের অঙ্ক করানো হয়েছে, সো পারবো। পরের প্রশ্ন, পি কিউ এস এর মান বের করতে বলছে। 16 নম্বর প্রবলেমে আমরা করছিলাম, প্রথম পদ দেওয়া আছে, 5 নম্বর পদ দেওয়া আছে। সো পি কিউ এস, আর এর মান, ডি এর মানটা বের করে, সরি গুণোত্তর ধারা, আর এর মানটা বের করে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ বের করা যাবে। ঠিক আছে? এ রে ভাই, রে ভাই, এই বোর্ডের কে আছে, এই বোর্ডের কে আসো, এগুলো জানি না লাভ আছে? তোমরা কি একই ক্লাস, একই বাসায় বসে ক্লাস করবা? এগুলো জানার দরকার আছে? কমেন্ট বক্সে জানাও যে আমি কি তোমাদের সাথে মিথ্যা কথা বলতেছি নাকি সত্য কথা বলতেছি, আমি কি এগুলো তোমাদের পড়াইছি নাকি, এইটা কমেন্ট বক্সে জানাও যে হ্যাঁ ভাইয়া এগুলো পারা যায়, আজকের ক্লাস থেকে এগুলো পারা যায়। কমেন্ট বক্সে জানাও যে পারা যায় কিনা। পরের প্রশ্ন, 2 নাম্বার ব্যবহার করে এন এর মান বের করো। 2 নাম্বার কি বলছে? এই ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল দেওয়া আছে 1090। সো এটাও আমরা করছি। ঠিক আছে? প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার কিভাবে করবা? এর মান দেওয়া আছে, তারপরে ডি এর মান দেওয়া আছে, এন সংখ্যক পদের সমষ্টি 1090 দিয়ে সমাধান করলেই এন এর মান চলে আসবে। ওকে, সো আরেকটা বোর্ড, চট্টগ্রাম বোর্ডটা দেখে তারপর আমরা আমাদের ক্লাসটা শেষ করি। 7 + 13 + 90, ধারাটির 15তম পদ বের করো। সো ডাল ভাত। তারপরের প্রশ্ন, সমান্তর ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি 133, ক্লাসের ভিতরে আজকে করাইছি। ডাল ভাত। তারপরে গুণোত্তর ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো, ক্লাসের ভিতরে পড়াইছি। ডাল ভাত। এরকম করে আই হোপ যতগুলো সিকিউ তুমি দেখবা, তোমরা এই পরে সিকিউগুলো একটু দেখবা, প্রত্যেকটা সিকিউ এবং এমসিকিউ পারবা, এবং এর মাধ্যমে এরকম ভাবে এই 4টি সেগমেন্টে প্রথমে বেসিক আলোচনা করে, এরপর অনেকগুলো প্রবলেম সলভ করে, এরপরে তোমাদের হাতে ধরিয়ে এমসিকিউ এবং সিকিউ সলভ, প্রবলেম সলভ করে আমাদের পাওয়ার প্লে ক্লাসগুলো সাজানো হবে। সো আশা করি এইচএসসি পাওয়ার, তো এসএসসি পাওয়ার প্লে প্রোগ্রামে এই বছর আরো বেশি ব্লাস্ট হবে, এই বছরের ক্লাসগুলো আরো বেশি গোছানো হবে, এই বছরের ক্লাসগুলো আরো বেশি চমৎকার হবে, এবং জেনারেল ম্যাথের ক্লাসগুলো নিতে আমি অনেক বেশি আগ্রহী, এবং তোমাদের সাথে দেখা করতে আমি অনেক বেশি অপেক্ষা করব পাওয়ার প্লে ক্লাসগুলোতে। সো তোমাদের প্রত্যেককেই সেখানে দেখতে চাই ইনশাল্লাহ। অনেক বেশি মজা করব, এবং অবশ্যই অবশ্যই আজকে ক্লাসটা কেমন লাগছে এবং পাওয়ার প্লে ক্লাস কেমন হতে চলছে, তোমরা যদি এই ফ্রি ক্লাসগুলো করো বা আমার ক্লাস যদি আজকে প্রথম করে থাকো, একটু কমেন্ট বক্সে জানাও যারা আজকে আমার ক্লাস প্রথম করলা, কেমন লাগলো আজকে ক্লাসটি। এবং অবশ্যই তোমাদের রিভিউ দেখতে চাই আজকে ক্লাসের, বন্দি পাঠশালা গ্রুপে, বন্দি পাঠশালা স্কুল গ্রুপে তোমাদের রিভিউগুলো একটু দেখতে চাবো যে পাওয়ার প্লে ক্লাস কেমন হয়েছে। ঠিক আছে? ওকে, অল ক্লিয়ার? ওকে, আই হোপ ক্লিয়ার। এবং আমার কাছে সবচেয়ে চমৎকার যেটা লাগছে সেটা হচ্ছে এখানে অনেকগুলো অ্যাটেন্টিভ স্টুডেন্ট আমি পাইছি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে তাদের দরকার নাই, তারপরও তারা একেবারে শেষ পর্যন্ত ছিল ক্লাসে। সো ধন্যবাদ। আমি এইটা অন্তত ফিল করতে পারি অন্য যে কোনো ব্যাচের স্টুডেন্টদের থেকে তোমরা অনেক বেশি অ্যাটেন্টিভ আছো। এই এত দুর্যোগের পরেও তোমরা হচ্ছে পড়াশোনায় এত বেশি অ্যাটেন্টিভ, টানা এতক্ষণ ক্লাস করছো, আই এম প্লেসড, এবং আমি তোমাদের উপর খুশি। তোমরা আমার প্রতি খুশি কিনা বা এই ক্লাস ভালো লাগলো কিনা অবশ্যই বন্দি পাঠশালা স্কুল এবং বন্দি পাঠশালা গ্রুপে তোমরা জানাবা। ওকে, আমি প্রথম করলাম আব্দুর রহমান, পুরাই কোপ হয়েছে। ওকে আব্দুর রহমান, তোমার সাথে দেখা হবে পাওয়ার প্লেতে, তখন আরো বেশি কোপ হবে আলহামদুলিল্লাহ। ওকে, আব্দুল খালেক, আচ্ছা ইয়ামনি ফার্স্ট ক্লাস করছে, ভালো লাগছে। ওকে, সুপার। ওকে ফাইন, সো দেখা হবে পাওয়ার প্লেতে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।